শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এক দেখো আবার কাঁদে, যেখানে তোমার চোখে জল আসলে স্যালাইন ওয়াটার ছাড়া আর কিছু নয়, সেখানে মিছিমিছি কাঁদছো কেন পুষ্প? চোখের জল ছাড়া আর কিছু নেই আমার অনঙ্গ বাবু। কান্না আমার সহ্য হয় না পুষ্প। আই হেট টিয়ার্স। আজ 10 দিন পেরিয়ে গেল, ভুতুর জ্বরটা আজও ছাড়েনি জানেন। জানলা দিয়ে দেখে এসেছি ছেলেটা। কি বলছো? ও পাড়ার খগেন তো এই জ্বরের সঙ্গে আর জুঝতেই পারলো না। দেখো, ডাক্তার ঘোষ আমার বন্ধু, আজই ওকে বলে দিচ্ছি, তুমি ভেবো না পুষ্প। কিন্তু তিনি তো বিরাট ডাক্তার, অত টাকা ভিজিট। আমি আছি তো, ভাবছো কেন? কিন্তু তোমার ছেলে একদম সুস্থ হয়ে যাবে। কই, এবার হাসো তো দেখি, হাসো। কি বলেন অনঙ্গ বাবু, কি বললেন? আমার ছেলে আমার? সোডার বোতলটা এবার দেবে? আচ্ছা অনঙ্গ বাবু, হুম, আপনার ছেলে মেয়ে নেই? না। আর স্ত্রী? আছেন তো, সতী সাধ্যী, একেবারে লক্ষ্মীমন্ত। তাহলে এমন সতীসাধ্যী বউকে ছেড়ে আমার কাছে কেন আসেন অনঙ্গ বাবু? এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিশি পদ্ম। কার্তিকপুর গ্রামে ফিরে আসছে পুষ্প। ঠাঠা রোদ মাথায় নিয়ে সে সকাল থেকেই হাঁটছে। সে তেষ্টা পেলে পুকুরের জল ছাড়া সারাদিন তার পেটে একদানা খাবারও পড়েনি। তার হাতের ছোট পুঁটলিটায় 2-4টে শাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। পুষ্পর আসলে নেই বলতে কিছুই নেই। যাও বা স্বামীর ভিটেটা তার ছিল, লাথি ঝাঁটা খেয়েও সেখানে মুখ বুজে পড়ে থাকতে পারত সে। আজ থেকে তার সেই আশ্রয়টাও গেছে। মা হতে পারেনি পুষ্প, আর এই অপরাধে তার স্বামী ধরণী বিশ্বাস আর একটা বউ ঘরে নিয়ে এসে পুষ্পকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। পুষ্পর বয়সটাই যা একটু কম, তবে তার রূপ আর যৌবন দুটোই একটু বেশি। তাই গাছতলায় বা মন্দিরের চাতালে পড়ে থাকার মতো সাহস তার নেই। তাছাড়া রূপের জ্বালার চেয়েও পেটের জ্বালাটা যে আরো বেশি। কার্তিকপুরে তার বাপের বাড়ি, বাড়ি মানে একটা ঝুপড়ি। সেখানে মাথার ওপর কিছু খড়ের ছায়া আর একগাল মুড়ি তো পাবে সে। আপাতত ওইটুকুই পুষ্পর জীবন। সেই জীবনটুকুর টানেই পুড়তে পুড়তে সে কখন থেকে হেঁটে আসছে পুষ্প। এখনো কতটা যেতে হবে? হে ভগবান, ভগবান, আমি যেন অজ্ঞান না হয়ে যাই, এটুকু দেখো। কার্তিকপুর গ্রামে ঢুকেও সেই একেবারে শেষ প্রান্তে গেলে তবে তার ঘর। তালপুকুরের পাড় দিয়ে এবার একটু জোরেই পা চালালো পুষ্প। দূর থেকে নেপাল বাড়ুজ্জে তাকে দেখতে পেয়েছে। পুঁটলিটা চেপে ধরে যত দূর সম্ভব পথের দিকেই মাথা নামিয়ে হাঁটতে লাগলো সে। নেপালের সঙ্গে এই গ্রামেরই হারাধন মুখুজ্জে তখন কথা বলছিল। পুষ্পকে দেখে তারা কথা থামিয়ে দিল। চোখ থেকে চশমা খুলে জিভ দিয়ে একবার শুকনো ঠোঁটটা চেটে নিয়েই নিজের মনেই বিড়বিড় করে উঠল নেপাল বাড়ুজ্জে, মেয়েটা পুষ্প না? হ্যাঁ, পুষ্প? পুষ্প আবার কে? ও তুমি চিনবে না,
কলকাতায় পড়ে থাকলে কি আর সবাইকে চেনা যায়? দোল গোবিন্দ বৈরাগীর মেয়ে। ও, তা হঠাৎ এখানে কেন? দূর থেকে পুষ্পকে দেখে নেপাল বারুজ্যের মুখ চোখের ভাবটা যেভাবে বদলে গেল, হারাধনের তা চোখ এড়ায়নি। মনে মনে একটু বিরক্তই হলো সে। স্ত্রী মারা যাওয়ার পরে একরত্তি ছোট্ট ছেলেটাকে নিয়ে এমনিতেই বেশ বিপদে পড়েছে হারাধন। কলকাতার কর্মস্থল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে দেশে এসে আছে সে। নইলে বাড়িতে দুটো লোক থাকলেও তার ছেলেটার যত্ন আত্মীয় একেবারেই হচ্ছে না। তার উপর আত্মীয় স্বজনের চাপে তার দ্বিতীয় বিয়ের তোড়জোড়ও চলছে। হারাধনের মেজাজ মর্জি তাই এমনিতেই খুব একটা ভালো নেই। তার উপর এমন একটা দৃষ্টিকটু ব্যাপার তার একদম সহ্য হলো না। কাজের অছিলায় সরে যেতে গিয়েও যেতে পারল না অবশ্য হারাধন। পুষ্প ততক্ষণে একেবারে তাদের সামনে চলে এসেছে, আর নেপাল বারুজ্যেও যেন আন্তরিকতায় একেবারে গলে পড়ল। কে রে, পুষ্প নাকি? হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ 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 রে, আছি রে আছি। তা তোর অবস্থা ভালো? এখানে বুঝি মায়ের কাছে? ও, বেশ বেশ, ভালো করেছিস ভালো করেছিস। তা শ্বশুর বাড়ি থেকে এলি নিশ্চয়ই? আসি কাকা বাবু। পুষ্প আর দাঁড়ালো না। একটা আঁশ শ্যাওড়ার ঝোপ পেরিয়ে হনহন করে চলে গেল সে। চোখ ছোট করে ঠোঁট চাটতে চাটতে তার মিলিয়ে যাওয়া শরীরটার দিকেই একদৃষ্টে চেয়ে রইল নেপাল বারুজ্যে। এ দৃশ্যটা পুষ্প অবশ্য দেখতেই পেল না। ডালপালার বেড়া দেওয়া জরাজীর্ণ খড়মাটির কুঁড়েটার সামনে দাঁড়িয়ে পুষ্প ডাক দিল, মা, ও মা, মা গো। কে? পুষ্প? হ্যাঁ মা। তা এমন হঠাৎ করে এলি যে মা? হ্যাঁ, আমাকে যে এভাবে চলে আসতে হবে তা কি আর জানতাম মা? সবই কপাল। জামাইয়ের সঙ্গে বুঝি ঝগড়া করেছিস? না মা না, এই কাজটা তুই ভালো করিসনি। স্বামীর ঘর বলে কথা। আমি এমনি এমনি আসিনি মা। তাহলে আমাকে আমাকে দূর করে দিয়েছে। সে কি? কিন্তু কিন্তু তোকে এখন আমি কি খাওয়াই বল দেখি? খিদের জ্বালায় আমার নিজেরই তো হাত পা কাঁপতে থাকে। আবার তুই কি যে করি মা আমি। গো, মা, দৌড়ে দৌড়ে ভিক্ষে করব, নইলে নইলে লোকের বাড়ি ঝিগিরি করে খাবো। ও তুমি ভেবো না মা, কিছু একটা ঠিক হয়ে যাবে। দেখো, কিছু একটা ঠিক হয়ে যাবে। দেখা যাক। যতটা সহজ ভেবেছিল পুষ্প, দুমুঠো খাবার জোটানোর কাজটা কিন্তু একেবারেই ততটা সহজ হলো না। হাতে লাঠি নিয়ে তার মা কোনো রকমে মাটির দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকে। তার পক্ষে চাল ডাল জোগাড় করা দুঃসাধ্য। দুগাল মুড়িও আজকাল কেউ এমনি দেয় না। আর জোয়ান পুষ্পকে যে এই গ্রামের লোকেরা খেতে দেবে এ আশা তার মা করে না। তবে পুষ্পর চেষ্টার কামাই নেই। সে বুঝেছে লোকের বাড়ি কাজ করেই তাকে দুবেলা দুমুঠো খাবার পাওয়ার চেষ্টা করতে হবে। আর পরদিন সকাল থেকেই তাই কাজের সন্ধানে বেরিয়েছে পুষ্প। কিন্তু কার্তিকপুর গ্রামে বাড়িতে কাজের লোক রাখার মতো এলেমদার লোক আর কোথায়? তবু একবার হারাধন মুখুজ্জের বাড়িতে এসে দাঁড়ালো পুষ্প। হারাধনের একরত্তি ছেলে ভূতু তখন বিরাট ফাঁকা বাড়ির দাওয়ায় বসে তারস্বরে চিৎকার করে কাঁদছে। পুষ্প তার কাছে পৌঁছবার আগেই ঘরের ভেতর থেকে ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিল হারাধন। দেখো কাণ্ড, কি করি এখন আমি? না না বাবা, কাঁদে না কাঁদে না। এই তো আমি গয়লা বউ, মধু, কোথায় গেলে? আরে ছেলেটা কখন থেকে কাঁদছে শুনতে পাচ্ছ না? এই যে বাছুরটাকে গোয়ালে তুলছিলাম বাবু। সকাল থেকেই বাছুর তুলছিলে? না, আমি থাকতেই এই ওই একটা দুধের শিশুকে একটু দেখতে পারো না? না না বাবা। আমি দেখবো দাদা বাবু। কে? ও আচ্ছা আচ্ছা, তুমি পুষ্প তাই না?
তা এখানে কি চাই? আপনি লোক রাখবেন দাদাবাবু? আমার মাইনে লাগবে না, শুধু একটু খেতে দিলেই হবে। সে তো নয় বুঝলাম, কিন্তু এখন তো আমার লোকের দরকার নেই। গয়লা বউ, আগে? মেয়েটাকে একটু মুড়ি টুড়ি যা হোক খেতে দাও তো। হ্যাঁ আগে দাদা। শোনো, আমি এখন বেরোচ্ছি, আর ভূতকে কিন্তু চোখে চোখে রেখো, কেমন? আর ভুল হবে না দাদা বাবু। এসো গো মেয়ে, এসো এসো, মুড়ি নিয়ে যাও। তা এটি বুঝি দাদাবাবুর ছেলে? হ্যাঁ, কি নাম গো? ওর নাম ভূতনাথ। ছেলেটার মা নেই তো, আমরাই এখন ওর মা। অবশ্য এই মাসেই ভূতসোনার নতুন মাকে নিয়ে আসবে দাদা বাবু। ওই বাবলি মা আসবে। এমন দুধের শিশুর মা নেই, কথাটা শুনেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল পুষ্পর। আরও কত কি সব বলতে বলতে বাড়ির ভেতর থেকে ওদিকে মুড়ি আনতে গেল গয়লা বউ। তারই মধ্যে ঝাপসা চোখে ভূতুকে বুকে জড়িয়ে ধরল পুষ্প। তারও যদি এমন একটা ছেলে থাকতো, তাহলে তো স্বামীর ঘর ফেলে দুটো ভাতের জন্য লোকের দরজায় দরজায় তাকে ঘুরতে হতো না। ছেলেটাকে কোলে নিয়ে পুষ্পর মনের ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ, অপমান, যন্ত্রণা যেন তার স্নিগ্ধ বাৎসল্য হয়ে ঝরে পড়তে লাগলো। গয়লা বউয়ের কাছ থেকে কোঁচড় ভরে মুড়ি নিয়ে আসার পরেও তার চোখ মন জুড়ে শুধু সেই কচি মুখখানাই জেগে রইল। না না বাছা, আমাদের কোনো লোক টোক লাগবে না, তুমি এসো। ও মা, কথা শোনো। মুড়ি কি মাগনা নাকি গো? এই আকালের বাজারে নিজেদের খোরাকি জোটে না, আবার কে না কে। এই গ্রাম তাদের খিদের কোনো খবর রাখে না। খিদের মুখে দুটো খুদ এগিয়ে দিয়েও সাহায্য করে না। পেটে কিল মেরে পুকুরের জল খেয়ে একবেলা কাটিয়ে দিতে পারে পুষ্প, কিন্তু বুড়িমাকে দেখলে কান্নায় তার গলা বুঝে আসে। পুকুরধারের কলমি শাক আর শুষ্নি শাক সেদ্ধ খেয়ে কদিনই বা কাটবে তার মায়ের। মায়ের কথা ভাবতে ভাবতেই পুকুরে ডুব দিয়ে আনমনে ঘাটে উঠেছে পুষ্প। আর ঠিক সেই সময় শুকনো পাতার ওপর খসখস আওয়াজে চমকে উঠল সে। কিরে পুষ্প, স্নান হলো তোর? কে? আরে আমি রে, আমি তোর নেপাল কাকা। এখানে লুকিয়ে থেকে কি করছিলেন? ওই দেখো, কথা শোনো মেয়ের। আরে বাবা, লুকোবো কেন রে, এই পথ দিয়েই যাচ্ছিলাম, তোকে দেখে দাঁড়িয়ে গেলাম আর কি। কি চান আপনি? আমি আমি আবার কি চাইবো রে? তুই তো কাজ চাইতে গিয়েছিলিস। তা হ্যাঁ রে, কাজ করবি নাকি? করবি তো বল, এক্ষুনি তাহলে তোকে আমি কাজে লাগিয়ে দিতে পারি। কাজ? কোথায় নেপাল কাকা? কলকাতায়। কলকাতা? আরে ব্যবসার কাজে প্রায়ই আমাকে কলকাতা যেতে হয়, তাই ওখানে একটা ছোট্ট বাড়ি করেছি আমি। সেখানেই তুই। ওই বাড়িতে? তা কি কি করতে হবে আমাকে? আরে বিশেষ কিছুই না, এই ধর যখন আমি গেলাম আর কি, দুটো রান্না করে দিলি, ঘরটা একটু পরিষ্কার রাখলি, এই আর কি। তার জন্য টাকা পাবি, খেতেও পাবি, আর কি চাই? কিন্তু কাকা বাবু। কিন্তু কি রে, এই গ্রামে কেউ তোকে কাজ দেবে না, বুঝলি? না খেতে পেয়ে মরে যাবি তো। আমি কি তোর খারাপ চাই বল? হ্যাঁ, তোর জন্য কষ্ট হয় আমার, তাই তো তোর ভালোর জন্যই বলছি। নেপালের কথা সরাসরি কোনো জবাব দেয় না পুষ্প, কিন্তু এই গ্রামে যে কেউ তাকে কাজ দেবে না, এই কথাটা তার আর বুঝতে বাকি নেই। আর শুধু তাই নয়, পুষ্পর স্বভাব চরিত্র নিয়েও একসময় টিটকিরি আর অপমান চরমে উঠল। চরিত্র ভালো নয় বলেই তাকে স্বামী দূর করে দিয়েছে। বিদ্যুতের মতো এই মিথ্যে অপবাদটাই গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। আর এই কথা তার মায়ের কানে যেতেই সেদিন তার মা কপাল চাপড়ে হাহাকার করে উঠল। আর কেন?
তোর জন্যে আর কত শুনতে হবে বলতে পারিস? বলতে পারিস না আমাকে? তুমি ওদের কথায় খবরদার আমাকে তুই ছুবি না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। সেদিন দুপুরে গোটা কার্তিকপুর ঘুমিয়ে পড়ার পরে কলা বাগানের আড়াল থেকে বেরিয়ে এলো পুষ্প। কলসি কাঁখে জল আনতে বেরিয়ে আর ঘরে ঢোকেনি সে। কলা বাগানে বসে খড় দিয়ে এক ছড়া দড়িও বানিয়ে নিয়েছে। পায়ে পায়ে এবার ঘোষেদের পুকুরের দিকে এগিয়ে আসছে পুষ্প। এখানে আর সে থাকবে না, সে আসলে কোথাও আর থাকবে না। তার মায়ের তাকে দরকার নেই। পুষ্প না ফিরলেও তার মা ঠিকই বেঁচে থাকত। এতদিন তো তেমনটাই ছিল। বরং সে এ ঘরে না থাকলে তার দুঃখিনী বুড়ি মাকে গাঁয়ের লোক তবু দুগাল চিঁড়ে মুড়ি দিয়ে যাবে। আর পুষ্প থাকলে তার মা বাঁচতে পারবে না। তাই পুষ্পর বাঁচার কোনো দরকার নেই। আর কার জন্যই বা বাঁচবে সে? কে আছে তার? এমনই সব কথা মন তোলপাড় করে ভাবতে ভাবতে কলসি কোলে দড়িগাছাটা হাতে নিয়ে আনমনে পুকুরের একেবারে নিচের ধাপে এসে দাঁড়ালো পুষ্প। আচমকা হুঁশ ফিরল পুষ্প। কে যেন তার নাম ধরে ডাকছে মনে হলো তার। পুষ্প, পুষ্প, ওরে পুষ্প, দাঁড়া দাঁড়া, ওখানেই দাঁড়া। কাকাবাবু মাথা তুলে তাকাতে এসে দেখতে পেল ঘাটের সিঁড়ি ভেঙে তরতর করে নেমে আসছে নেপাল বাড়ুচ্ছে। কে কি করতে যাচ্ছিলিস রে মুখপুরি? তুই মরতে যাচ্ছিলিস? হ্যাঁ, ছি 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 ছি। আত্মহত্যা, আত্মহত্যা মহা পাপ রে। তুই জানিস না সেটা? হ্যাঁ, আর আমি থাকতে তুই মরতেই বা যাবি কেন? হ্যাঁ, এই গ্রামে আর বেঁচে থেকে কি হবে কাকাবাবু? আমি থাকলে আমার মাটা যে মরে যাবে। কেন? তোকে তো আমি আগেই বলেছিলাম এই পোড়া গাঁয়ে তোকে থাকতে হবে না। তুই আমার সঙ্গে কলকাতায় চল। আরে বাবা, খেয়ে পড়ে সুখে থাকতে পারবি। আমি আরে ওট ওট, এত ভাবার কি আছে বলতো? ভাগ্যি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, নইলে এতক্ষণে ভাবলেই গাটা শিরশির করছে। ওট ওট, আয় আয় দেখি, আমার সঙ্গে আয় আয় আয়। বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেছে। পুষ্প আর কার্তিকপুরে ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলে পুষ্প নাকি কলকাতার খারাপ পাড়ায় থাকে। ভাগ্যিস নেপাল বাড়ুচ্ছে তাকে পথটা দেখিয়েছিল, তাই তো বেশ কিছু টাকা করতে পেরেছে সে। এখন সে নাকি রাজার হালে থাকে। আর এই কথাগুলোই কার্তিকপুরে লোকের কানে কানে হাঁটে। কার্তিকপুর থেকে হারাধন মুখুজ্জেই কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করে একমাত্র। তাই তার সঙ্গে অবরে সবরে পুষ্পর কোথাও দেখা ঠাকা হয় কি না তাই নিয়েও লোকের উৎসাহ বড় কম নেই। কিন্তু হারাধনের এত সময় কোথায়? সাত সকালে 4টি ভাত মুখে দিয়ে ট্রেন ধরতে ছোটে হারাধন, আর ফিরতে বেশ রাত হয়ে যায়। সংসার টানতে গেলে এই ছুটোছুটিটা তাকে করতেই হবে। ভূতুর বয়স এখন বছর 12। কমলা মানে হারাধন মুখুজ্জের দ্বিতীয় পক্ষের স্ত্রীর কোলেও আরও 3টি ছেলে মেয়ে এসেছে। বড় মেয়ে লক্ষ্মী, তার পরের ছেলে পাটু, আর কোলের ছেলে গাবু। পরিবার টানতে গিয়ে উদয়াস্ত পরিশ্রম তাই করতেই হয় হারাধনকে। সেদিন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রায় রাত দুপুরে বাড়ি ফেরার পর কমলা তার স্বামীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, দেখো, তোমাকে না অনেকবার বলেছি এই দৌড়ঝাঁপ না অনেক হয়েছে, আর তোমারও তো বয়স বাড়ছে নাকি, এসব এবার বন্ধ করো তো। সে কি কমলা, চাকরি না করলে খাবো কি? আহা, চাকরি করতে তো বারণ করিনি, তবে কার্তিকপুর থেকে বাস ওটাও দেখিনি এবার। তাহলে তো হ্যাঁ, কলকাতা, ওই কলকাতার দিকেই কোনো ভাড়া খোঁজো। আমরা বরং সবাই মিলে সেখানে চলে যাই বরং। আমিও কদিন ধরে এটাই ভাবছি, বুঝলে। ওই শাঁখারি পাড়ার কাছে এক ভদ্রলোক অনেকদিন ধরেই বলছিলেন। তার সাথে একবার কথা বলো। ঠিক আছে, দেখি একবার কথা বলে। কদিন ধরে দেখছি দেখব করতে করতে
অবশেষে একদিন কমলার চাপে পড়েই মদনবাবুর বাড়ি গিয়ে হাজির হলো হারাধন। আছেন নাকি মদন বাবু? শাঁখারি পাড়ার কাছে মদনবাবুর একটি বাড়ি আছে বলে আগেই শুনেছিল সে। সেই বাড়ি দেখে একেবারে এক কথায় পছন্দ করে 2 মাসের ভাড়াও অগ্রিম দিয়ে দিল হারাধন মুখুজ্জে। টাকা আমি ওকে দিই। কথা রইল আগামী রবিবারই সপরিবারে এই বাড়িতে এসে উঠবে হারাধন। বাপরে বাপ, কি বৃষ্টি শুরু মদনবাবুর হয়ে বাড়ি থেকে বেরোনোর পরেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। কোনো রকমে ছুটে গিয়ে সামনের বাড়ির উঠোনটায় দাঁড়ালো উঠে সে। এখানে গিয়ে একটু দাঁড়াই। আর ঠিক তখনই বাড়ির জানলা দিয়ে এক নারী কণ্ঠ তার কানে এসে পৌঁছল। কে কে ওখানে? এই যে আমি মানে আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, তাই একটু কমলেই আমি চলে যাব। হ্যাঁ এমা, না না, আপনাকে যেতে বলিনি। ভেতরের দিকে সরে এসে দাঁড়ান, নইলে যে ভিজে যাবেন। না না, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি আসছি। না না, আপনি আবার কষ্ট করে। ইস, কি বৃষ্টি! ভেতরে এসে বসুন। ওমা, দাদা বাবু যে, আপনি আপনি এখানে? কিন্তু আপনাকে তো ঠিক। আরে, আমাকে চিনতে পারলেন না দাদা বাবু? হ্যাঁ? আমি পুষ্প, সেই যে কার্তিকপুরে আপনাদের বাড়িতে কাজের জন্য গিয়েছিলাম, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা তুমি এখানে কি করছো? ইস বাবা, কি বৃষ্টি! দাদা বাবু, আপনি ঘরে আসুন, বাইরে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। আসুন আসুন। না না, আমি এখানেই। দোহাই দাদা, আমি আপনার বোনের মতো, ভেতরে এসে বসুন। বৃষ্টি থামলে না হয় চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আসুন, এই যে আসুন, বসুন বসুন। তা এখানে কি করছো বললে না তো? কি আর বলবো দাদা বাবু, ওই নেপাল বারুদ যে আমার সর্বনাশ করে তারপরে এই পাড়ায় এনে তুলেছে। মরে যেতেই চেয়েছিলাম জানেন, মরতে পারিনি। তবে এখন আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ দাদা বাবু, বেশ ভালো আছি। গ্রামে থাকতে যারা দুমুঠো মুড়িও খেতে দেয়নি, তারাই এখন এই পাড়ায় এসে কত দামি দামি জিনিস দিয়ে যায়। ভালো থাকবো না? আপনি বসুন দাদা বাবু, আমি একটু চা আর খাবার নিয়ে আসি। না পুষ্প, আজ থাক। কেন? বৃষ্টিটা বোধহয় কমেছে। 7টার ট্রেনটা ধরতে না পারলে বাড়ি ফিরতে পারবো না। আজ বরং আমি আসি। দাদা বাবু, আমার একটা কাজ করে দেবেন? বলো। একটু দাঁড়ান, এই 20টা টাকা আমার মাকে দিতে পারবেন? মাকে? আসলে আমার মায়ের বড় কষ্ট তো, যেমন যেমন পারি মাকে টাকা পাঠাই আমি। এটা একটু মাকে দিয়ে দেবেন? তা কার হাত দিয়ে পাঠাও টাকা? গ্রামের লোকেরা এলেই পাঠাই, বেশিরভাগই নেপাল বারুজ্যের হাত দিয়ে। তা এ পর্যন্ত কত টাকা দিয়েছো তুমি? তার কি কোনো হিসেব আছে দাদা? যে মাসে যেমন পারি, 20, 30, 40 এইরকমই আর কি। বুঝেছি। কিন্তু পুষ্প, এই টাকা তোমায় আর পাঠাতে হবে না। মানে? এটা তোমার কাছেই রাখো। এনো। কিন্তু আসুন অনঙ্গবাবু। আসলে এত বৃষ্টি হচ্ছিল, বড় ভুল সময় এসে পড়েছি তো। যাই তাহলে, ফিরে যাই। না না, আপনাকে ফিরতে হবে না, উনি আমার গ্রাম সম্পর্কের দাদা হন। টাকাটা তুমি রাখো পুষ্প। এক্সকিউজ মি, আপনি তো বড় মহাপুরুষ লোক মশাই। পুষ্পকে স্পর্শ না করেই হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন যে? না না, এ টাকা আমার নয়। টাকাটা আমাকে পুষ্প দিয়েছে তার মাকে দেওয়ার জন্য। ও আই সি। টাকা আপনি নেবেন না দাদা বাবু? তার আর দরকার হবে না পুষ্প। মানে? তোমার মা আর নেই। হ্যাঁ, তুমি চলে আসার পরেই তোমার মা মারা গেছেন। সে কি? আমাকে তো কেউ, আমি তো জানতাম না। মা, আমি আসছি পুষ্প, ভালো থেকো। বৃষ্টিটা এবার কমে এসেছে। পুষ্পর দেওয়া টাকা দুটো টেবিলে রেখে দিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল হারাধন।
পুষ্প দেখতেও পেল না কিছু, শুনতেও পেল না। খাটের বাজুটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে সে। দু চোখ ছাপিয়ে তখন জল নেমেছে তার চোখে। বাইরের বৃষ্টিটা বুঝি এবার ঘরের ভেতরে এসে নামল। আশেপাশের ঘর থেকে নাচ, গান, হুল্লোড় আর বায়া, তবলা, সারেঙ্গির আওয়াজ ভেসে আসছে। এ ঘরটা একেবারে শান্ত, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। বাইরের সমস্ত শব্দ পুষ্পর নিঃশব্দ কান্নার গায়ে এসে যেন বিশ্রীভাবে ধাক্কা দিয়ে যাচ্ছে। তবু পুষ্পর কোনো হুঁশ নেই। ও খাবারটা পুষ্পর জন্য রোজ বিকেলেই কিছু খাবার কিনে আনেন অনঙ্গবাবু। আজও খাবারের ঠোঙাটা হাতে নিয়েই ঘরে ঢুকেছিলেন তিনি। আমি রাখছি না। তবে পাথরের মূর্তির মতো পুষ্পর হাতে সেই ঠোঙাটা না দিয়ে আলমারির ওপর রেখে দিলেন সেটা। আর তারপর আলমারির ভেতর থেকে নিজেই গ্লাস আর সোডার বোতল বের করে টেবিলে রেখে পুষ্পর কাছে এসে দাঁড়ালেন। কেঁদো না পুষ্প, তুমি আজ যেখানে এসে দাঁড়িয়েছ সেখানে তোমার এই কান্নার কোনো দাম নেই। অনঙ্গবাবু, চোখের জল মুছে ফেলো পুষ্প, এটা নষ্ট করার জিনিস নয়। এই নাও রুমাল নাও, ধরো। হ্যাঁ, এবার মুছে নাও দেখি। আপনার জন্য খাবার নিয়ে আসছি। কিছু লাগবে না, তুমি এসো, এখানে বসো, এখানে। উড়ে যায় উড়ে যায় কারেন্সি নোট উড়ে যায় বুদবুদের মতো উড়ে যায়। বেশ কিছুদিন হলো পুষ্পদের বাড়ির উল্টো দিকে মদনবাবুর বাড়িতে এসে উঠেছে হারাধন। পুষ্পর বাড়ির সামনে দিয়েই বাজার যাওয়ার রাস্তা। ভূতুকে সঙ্গে নিয়ে পা চালিয়ে বাজার যায় হারাধন। পাছে পুষ্পর সঙ্গে তার দেখা হয়ে যায়, তাই একটু বেশি দ্রুত পায়ে এই রাস্তাটা পার হয়ে যায় সে। এখান থেকে তাড়াতাড়ি চল না। আজও তেমনই যাচ্ছিল। বাবার সঙ্গে তাল মেলাতে গিয়ে ভূতুকে প্রায় ছুটতেই হচ্ছে, কিন্তু শেষ রক্ষাটা আজ আর হলো না। ময়লা ফেলতে এসে হারাধনকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল পুষ্প। আরে দাদাবাবু, এখানে ভাড়া এসেছেন বুঝি? ও, আর ও বুঝি ভূতু? বাবা, কত বড় হয়ে গেছে। সেই ছোট্টটি দেখেছিলাম। তা কত বয়স হলো ওর দাদাবাবু? 12 বছর। ও, সন্দিগ্ধ চোখে আশেপাশে তাকিয়ে দেখল হারাধন। যা ভয় করেছিল ঠিক তাই হয়েছে। এপাড়ার পানওয়ালা, রিকশাওয়ালারা দাঁত বের করে ওদের দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে এগিয়ে গেল হারাধন। রাস্তাটা একটু ফাঁকা হতেই আবারও পুষ্পর কাছে ফিরে এলো সে। পুষ্প, হ্যাঁ দাদাবাবু? এভাবে আর কখনো আমার সঙ্গে কথা বলবে না। আমার একটা সমাজ আছে, সংসার আছে। আমার পরিবারের দিকে কেউ নোংরা চোখে তাকাক, এটা আমি চাই না। আশা করি কথাটা মনে রাখবে। চ ভূতু, চ। কথা কটা বলেই ভূতুর হাত ধরে হনহন করে চলে গেল হারাধন। গলির মাঝখানে তখন চুপ করে দাঁড়িয়ে রইল পুষ্প। তার মনে হলো পায়ের নিচের মাটিটা বোধহয় দুলছে। নিজের ঘরে ফিরে এসে চুপ করে বসে রইল সে। ঝর্ণাকে সঙ্গে নিয়ে তার বাড়িওয়ালি মাসি কখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। তা হ্যাঁ রে পুষি, এই ভরা ভাদ্রে আবার আষাঢ়ের মেঘ নিয়ে বসে আছিস যে? বলি হয়েছেটা কি? অনঙ্গবাবু কি আজ আসবেন না বলেছেন নাকি রে? তোমার কি দরকার বলো মাসি, করে দিচ্ছি। বেটির বোধহয় কথা সইছে না লো। তা কি আর দরকার বল? এ মাসের কমিশনটা তো দিলি নে। দাঁড়াও, এনে দিচ্ছি। এই জন্যেই মেয়েটাকে আমি এত ভালোবাসি। একটা খুচরো দিতেও কোনোদিন দেরি করে না রে। আর তোরা কি যে বলো মাসি, আমাদের কি আর অনঙ্গবাবুর মতো বাধা বাবু আছে নাকি? এমন কপাল কি করেছি? কেন লো?
তোর ওই পাঞ্জাবি এলে চেয়ে নিতে পারিস নে। মাসি, তোমার টাকাটা। দে মা, দে দে। তা হ্যাঁ রে মা, একটু বিশ্রাম নে না, বড্ড শুকনো দেখাচ্ছে যে। হুম। চল রে ঝর্ণা, এবার ঘরে যাই। বিনোদকে একটু বলিস তো খানিকটা দোক্তা এনে দিতে। হারাধনকে দেখলেও এখন আর সামনে আসে না পুষ্প, তবে ভুতুর জন্য তার মনটা উথাল পাথাল করে। খেলতে খেলতে তার দরজার কাছে বল চলে এলে, বা স্কুলে যাওয়ার পথে, বা লজেন জুসওয়ালার পিছন পিছন যদি কখনো এই গলিতে এসে দাঁড়ায় ভুতু, সেদিকে সতৃষ্ণ চোখে চেয়ে থাকে পুষ্প। কখনো সাহস করে আলতস্বরে ডেকেও ফেলে সে, খোকা বাবু, স্কুলে যাচ্ছ বুঝি? ছেলেটার চোখে মুখে কেমন যেন বিষণ্ণতা মাখামাখি। শান্ত চোখ দুটো তুলে যখন কথা বলে ছেলেটা, সে চোখে যে যন্ত্রণা লুকিয়ে রয়েছে তা স্পষ্ট দেখেছে পুষ্প। আর সত্যিই তাই, নিজের ব্যথাটা তো লুকিয়েই রাখে ভুতু। তার বাবা সবকিছু বুঝতে পারলেও মুখরা স্ত্রীর ভয়ে কিচ্ছুটি বলতে পারে না। কমলা যে ভুতুর মা হয়ে উঠতে পারেনি সে কথা জানে হারাধন। নিজের পেটের 3টে ছেলে মেয়েকে নিয়েই কমলার জগৎ, সেখানে ভুতুর কোনো অস্তিত্বই নেই। আর সব থেকে বেশি কাঁটাওয়ালা মাছ, পোড়া রুটি, ছেঁড়া জামা আর অজস্র লাঞ্ছনা যে ভুতুর জন্য বরাদ্দ, হারাধন তা সব টের পায়। 2-1বার কথা শোনাতেও চেষ্টা করেছে সে, কিন্তু খুব একটা সুবিধে করতে পারেনি। তারপর থেকে স্ত্রীর সামনে একেবারে চুপ করেই থাকে হারাধন মুখুজ্জে। ভুতুর অবশ্য কোনো নালিশ নেই, বাবা যে তাকে ভালোবাসে এটুকু জেনেই মহা আনন্দে থাকে সে। অফিস থেকে ফেরার পথে আগের দিন সন্ধেবেলা ভুতুর জন্য কয়েকটা নতুন খাতা বই কিনে এনেছে হারাধন। তার পরের দিন সকাল থেকেই সেই বইগুলো নিয়েই মেতে আছে ছেলেটা। হারাধন দাড়ি কামাচ্ছে, আর কমলা তার ভাত বাড়তে বাড়তে আর চোখে ভুতুর বইগুলোর দিকে তাকিয়ে নিজের মনেই গজগজ করে যাচ্ছিল। দীক্ষা তো দেখো না। হ্যাঁ গো, ভাত বাড়া হলো। তুমি স্নান সেরে এসো তো। আই ভুতু। হ্যাঁ মা। মিনুদের বাড়ি থেকে একটা লেবু নিয়ে আয় তো। আমি তো পড়তে বসেছি মা। আহা, ও পড়ছে যখন পড়ুক না, তুমি লক্ষ্মীকে বললেই তো পারো। যা তো মা লক্ষ্মী, একটা লেবু নিয়ে আয় তো। আচ্ছা বাবা, এক্ষুনি যাচ্ছি। খবরদার বলছি, যদি কোথাও গেছিস না তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো কিন্তু লক্ষ্মী। লেখাপড়া নেই, ধিঙ্গি মেয়ে, শুধু নেচে বেড়াবে। বাবা বলল তো। তুমি বকছো কেন মা? বকছো কেন? শয়তান মেয়ে, মেরেই ফেলবো। ওর মুখে মুখে তক হচ্ছে। এই অশান্তির মধ্যে আর কিচ্ছু বলতে পারল না হারাধন। মুখ বুজে স্নান করতে ঢুকে গেল সে। আর ভুতুও তার মলিন জামা কাপড় পরে স্কুলের জন্য তৈরি হয়েও খাবার থালাটা সামনে দেখতে পেল না। তার ভাতের কথা কানেও তুলল না কমলা। খিদের মুখে বাধ্য হয়ে আচারের শিশিটা খুলে এক খাবলা আচার নিতে গিয়ে হাত ফসকে সেই শিশিটা এবার ছিটকে মেঝে এসে পড়ল। কি করেছো? পুরো ভেঙে গেল। আচার আর কাচের টুকরো মাখামাখি হয়ে সে এক ভয়ানক বিপত্তি ঘটতেই এতক্ষণ পুষে রাখা সমস্ত রাগ নিয়ে ভুতুর পিঠে এসে আছড়ে পড়ল কমলা। খিদে, ভয়, অপমানে দিশেহারা রোগা ছেলেটা বইয়ের ব্যাগ হাতে নিয়ে নিজের পিঠ বাঁচাতেই স্কুলের পথে ছুট লাগালো। কিন্তু আর তার স্কুলে যেতে মন নেই। স্কুলের একটু আগে যে পার্কটা আছে, সেই পার্কের একটা গাছের ছায়ায় বসে রইল ভুতু। আজ যেন কিসের একটা পার্বণ ছিল। পাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে ওই পার্কের পথ পেরিয়ে নিজের গলির দিকে আসতে গিয়েই দাঁড়িয়ে পড়ল পুষ্প। ভুতু না? গাছের নিচে ভুতুকে বসে থাকতে দেখে আঁচল দিয়ে প্রসাদের থালাটা ঢেকে নিয়ে তাড়াতাড়ি ভুতুর সামনে এসে দাঁড়ালো পুষ্প। ভুতু বাবু, কি ব্যাপার? এখানে বসে আছো কেন বাবা? স্কুল থেকে বাড়ি যাওনি? আমি আজ স্কুলে যাইনি, সকাল থেকে এখানেই বসে আছি। আরে কেন বাবা, কি হয়েছে? মা বকেছে, খুব মেরেছে।
আচারের শিশি ভেঙে ফেলেছি আমি। আরে খেতেও দেয়নি, খিদে পেয়েছে। কত কষ্ট হয়েছে ছেলেটার। এসো বাবা, এসো। সন্দেশ খাবে ভূতু বাবু? হ্যাঁ খাবো। এই নাও বাবা, এই নাও সন্দেশ খাও। হ্যাঁ, আর এই যে ফল নাও, খাও। এই সব কটা আমার? হ্যাঁ বাবা, তোমার তো, সব তোমার। খাও সোনা, খুব ভালো খেতে। সেই পার্কে গাছের নিচে বসে বসে গোগ্রাসে খেতে লাগলো ভূতু। আর সেদিকে অনিমেষ চোখে চেয়ে থাকতে থাকতে চোখের জলে ঝাপসা হয়ে গেল সেই সকালের রোদে ভেসে যাওয়া পার্ক আর চারপাশটা। ভূতুর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পুষ্প। মা কেমন হয় ভূতু জানে না, তবে আজ প্রথম তার মনে হচ্ছে যে তারও একজন নিজের মা ছিল। সেই মায়ের হাতও নিশ্চয়ই এমনটাই নরম, এমনটাই আদর মাখানো ছিল। ছেলেটার সমস্ত দুঃখ, অভিমান, যন্ত্রণা সব কোথায় যেন মিলিয়ে গেল। পেট আর মন দুটোই ভরে গেল ভূতুর। পুষ্পর হাত ধরে পার্ক পেরিয়ে তাদের বাড়ির রাস্তায় এসে দাঁড়ালো ভূতু। পুষ্প বলল, যাও বাবা, ওই যে তোমার বাড়ি, যাও যাও, বাড়ি যাও, যাও। তুমি আমার বাড়ি চেনো? কি করে চিনলে? আমি আমি এই দিকেই থাকি যে, তাই চিনি। কই তোমার বাড়ি? আমাকে দেখাবে না? নিশ্চয়ই দেখাবো। এসো বাবা, এদিকে এসো। ওই যে সবুজ দরজাটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার বাড়ি। ও তোমার যখনই খিদে পাবে আমার কাছে চলে আসবে, কেমন? আচ্ছা, তাই আসবো। আমি এখন আসি। হ্যাঁ বেশ, এসো। ভূতু চলে গেল। ভূতুর যাওয়ার পথের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে রইল পুষ্প। সেই কতকাল আগে যে ছেলেকে কোলে তুলে নিতে চেয়েছিল সে, সেই ছেলেকেই আজ প্রাণ ভরে খাওয়াতে পেরে তার অতৃপ্ত মাতৃ হৃদয় এবার যেন শান্ত হলো। প্রতিদিনই সকাল থেকে উঠে পুষ্পর এবার অপেক্ষা শুরু হলো। ছেলেটা কি আসবে তার কাছে? কখন আসবে? ভূতু কিন্তু ফিরে আসে। বিস্কুট, লজেন্স, মিষ্টি আর ভালোবাসার টানে বারবার ফিরে আসে পুষ্পর কাছে ভূতু। এই একটা ঘরই তো তার একেবারে নিজের। এখানে তো তার কোনো ভয় নেই, অপমান নেই, বকুনি নেই, মারও নেই। এই ঘরের রাজা সে। পুষ্পর বিছানায় পা তুলে বসে একের পর এক আবদার করতে কোনো ক্লান্তি নেই তার। আর হেসে কেঁদে তাকে বুকে জড়িয়ে আদর করে অস্থির হয়ে পুষ্প তার সমস্ত আবদার মেটানোর আপ্রাণ চেষ্টা করে যায়। তবু তারও যেন শান্তি হয় না। ছেলেটার জন্য আরও কি কি ঠিক করা যায় সে কথা ভেবেই আকুল হয়ে যায় সে। তবে বিকেল অবধি এই বায়না আবদার সব চললেও সন্ধে নামলেই ভূতুর আর ভালো লাগে না। পুষ্প তাকে সন্ধ্যের পর কিছুতেই আর তার ঘরে থাকতে দেয় না। যাও বাবা, লক্ষ্মী সোনা, এবার বাড়ি যাও, কেমন? গিয়ে পড়তে বসো। হ্যাঁ, কাল আবার এসো। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। না বাবা, আর এখানে থাকে না। বাবা ফিরলে যাব, এখন আমি তোমার কাছেই থাকবো। এখন তো অনেক লোকজন আসবে, তাদের সামনে তোমার থাকতে নেই যে। যাও বাবা। কেন? তারা কি আমাকে মারবে? না না বাবা, বালাই ষাট, আমার ঘরে কে তোমাকে মারবে শুনি? কারো সে সাধ্যি আছে? তাহলে আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? না রে মানিক, তোকে তাড়িয়ে দিচ্ছি না রে। তুই যদি বুঝতিস। বলো না গো, তোমার কিসের কষ্ট? আমাকে বলো, তুমি কাঁদছো কেন? না বাবা, আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। এখন আমার কাছে তুমি আছো যে। আর কিসের কষ্ট বাবা, আর কিসের কষ্ট? যাও সোনা, আজ বাড়ি যাও, কেমন? কাল আবার তোমার জন্য অনেক খাবার কিনে রাখবো। কালকে এসো, ঠিক আছে? ফুলকপির সিঙ্গাড়া? আচ্ছা বেশ,
তাই দেব বাবা, তাই দেব। এখন এসো। এই তো খুলছি। আড়াল থেকে হাসি দেখে চলে যাব তেপান্তরে, তাই তো মনে ভেবেছিলেম। আরে ইনি আবার কিনি? কি নাম খোকা? আমার নাম শ্রীমান ভূতনাথ মুখোপাধ্যায়। অব্রাহ্মণ্য তুমি তা তো, তুমি দ্বিজোত্তম সত্যকুল জাত। কি বললে? তুমি এখন বাড়ি যাও বাবা, কাল আবার এসো, কেমন? কাল তাহলে সিঙ্গারা দেবে, কথা দিলে কিন্তু। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। আমি আসছি তাহলে। এসো সোনা, লক্ষ্মী মানিক আমার, এসো। আমার অমিয়ার লাগি অমৃতি এনেছি প্রিয়ে। ধরো সখী, চাঙাড়িটা ধরো। আরে গরম গরম ভাজি আনলাম, ধরো ধরো। আমার গ্লাস আর সোডাটা কোথায় গেল? আরে আরে, করছেন কি? খালি পেটে আবার ওই সব গিলতে বসেছেন? না না, কিছুতেই না, আগে মিষ্টি খান। আহা, মিষ্টিতে আমার রুচি নেই বধূ। এই যে মিষ্টি মুখের মিষ্টি হাসিটা দেখছি, ওতেই আমার সব স্বাদ মিটে গেছে। এবার আমাকে অনুমতি দাও প্রিয়ে, সুরাপান করিনি আমি, সুধা খাই। কাটলেট আনবো? না না, ওতে অম্বল হবে। আমার কিছু চাই না, শুধু শুধু এই গেলাসটা। কে? যাই। আবার কোনো পথিক পথ ভুলেছে পুষ্প। যাও যাও, দেখো দেখো। নেপাল কাকা? এই যে পুষ্প, একটা জরুরি দরকার বলে এসেছি রে। আসলে কাল দেশে যাচ্ছি। তোর মা 30টা টাকা চেয়েছিল, তাই। ও, তা দরকারটা কার নেপাল কাকা? কেন, তোর মায়ের? বললাম যে। আরে এই খাঁটি বাংলায় নেপালের মানচিত্র চলে না মশাই, চলে না চলে না। আসুন আপনি আমার সঙ্গে বাইরে আসুন, আপনাকে বাংলা ছাড়া করে আসি। আসুন আসুন আসুন। মানে? আহা, আসুন না, এত ভয়ের কি আছে বলুন তো? আসুন আসুন। এখন আর মিথ্যে বলে লাভ নেই মশাই, বুঝেছেন? কোনো লাভ নেই। পুষ্প জেনে গেছে তার মা এখন ওই ওই তারাদের দেশে। কেমন মানে? মানে বলছি বলছি, এই যে এই যে এই যে ধরুন 30 টাকা, যান এবার এবার দেশে যান। এখানে যদি আর একবারও দেখি তাহলে। না না, আর আসবো না, আর কোনোদিন আসবো না। সাবধানে যাবেন। আর কোনোদিন আসবো না। দুর্গা দুর্গা। নেপাল ভারত লোকটা যে কতটা নীচ হতে পারে, কলকাতায় আসার পর থেকেই তা হাড়ে হাড়ে বুঝেছে পুষ্প। তার লোভ লালসার সমস্ত দাবি মেটাতে হয়েছে পুষ্পকে, তাতেও নিষ্কৃতি মেলেনি তার। কোথাকার কোন জমিদারের কাছে পুষ্পকে বিক্রি করে দিতে যাচ্ছিল সে। তবে পুষ্পর কপালটা এবার কথা বলল। এই পাড়া থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার কদিন আগেই অনঙ্গ দত্তর সঙ্গে আলাপ হলো তার। বর্ষার এক রাতে উঠোনে পড়ে থাকা অনঙ্গ দত্তকে তুলে এনে বিছানায় শুইয়ে সেবা শুশ্রূষা কিছু কম করেনি পুষ্প। সেই সেবা দিয়েই তাকে আপন করে নিয়েছে মেয়েটা। জমিদারের দেওয়া সমস্ত অগ্রিম টাকা শোধ করে দিয়ে পুষ্পর ওপর সমস্ত দাবি তিনি নিজে কিনে নিয়েছেন। মাসে মাসে মাসোহারা আর অন্যান্য সমস্ত সুযোগ সুবিধের ব্যবস্থা করে দিয়ে পুষ্পকে এই পাঁকের মধ্যেও পদ্ম ফুল করে রেখে দিয়েছেন অনঙ্গ দত্ত। কিন্তু আশ্চর্যের কথা হলো, এই এত কিছুর বিনিময়েও একটি দিনের জন্য
পুষ্পকে স্পর্শ করেননি অনঙ্গ। নিজের বিধ্বস্ত জীবন, ছারখার সংসার আর বুভুক্ষু মনের উপশমের জন্যই শুধুমাত্র পুষ্পর ঘরে আসেন তিনি। তার স্ত্রী নিভা নিজের রূপ, জৌলুস, মেকআপ, পার্লার আর পার্টি নিয়েই দিন রাত ব্যস্ত থাকে। সংসার করা বা সন্তান জন্ম দেবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই তার নেই। অনঙ্গবাবু তাই চাতক হয়েই রয়ে যেতেন, না হয়েছে সংসার, না হয়েছে সন্তান। কিন্তু পুষ্পর ঘরে আসার পর থেকে জীবনে এই প্রথমবার স্নেহ আর শাসনের বন্ধনে বাঁধা পড়লেন অনঙ্গ দত্ত। এইসব ঘরে ভালোবাসা এই শব্দটাকে উচ্চারণ করে না, তবু এই ঘরের দরজায় দাঁড়িয়েই কতবার যে মানুষটা এই শব্দটাই বলেছেন তার শেষ নেই। পুষ্প, আমি আমি তোমাকে ভালোবাসি পুষ্প। আপনি বাড়ি যান বাবু, অনেকটা দেরি হয়ে গেল। বিশ্বাস করছো না তো? মানুষ যে মানুষকে শুধুই ভালোবাসতে পারে, বিশ্বাস করছো না তো? বেশ, আমি প্রমাণ দেব। আমি অনঙ্গ দত্ত, আমি প্রমাণ দেব, প্রমাণ করে দেব। অনঙ্গবাবু সব কথা পুষ্প বিশ্বাস করে। কোনোদিন তার 2-4 মিনিট দেরি হলেই ঘর বার করতে থাকে পুষ্প। এই যে একটা অদ্ভুত টান, এ টানে পুষ্প নিজেও যে একটু একটু করে জড়িয়ে পড়ছে তা বেশ বুঝতে পারে সে। তবে পুষ্পর ভয় হয়, এতটা সুখ তার কপালে সইবে তো? আজকাল ভূতু তার ঘরে আসার পর থেকে আরো বেশি ভয় পায় সে। অনঙ্গবাবু বোঝেন যে পুষ্পর হৃদয় আর টান এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। তবে তার সেই ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বীকে দেখে তিনি কিন্তু বেশ মজা পান। গতকাল আসবার সময় গরম গরম ফুলকপির সিঙাড়া আনতে বলে দিয়েছিল পুষ্প। আজ 1 ঠোঙা স্পেশাল সিঙাড়া ভাজিয়ে পুষ্পর দরজায় এসে দাঁড়ালেন অনঙ্গ দত্ত। ওই গো, নাও ধরো। কপিতে ফুল, প্রিয়াতে ফুল, ফুলেরও হাতে ফুলকপি। গরম গরম ভাজি এনেছি, নাও নাও, খেতে শুরু করো। বসুন, আপনাকেও দিচ্ছি। না 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 না, আমি ওসব খাই না। তোমার জন্য নিয়ে এসেছি, তুমি খাও। কই খাও, ঠান্ডা হয়ে যাবে যে। না না, ঠান্ডা হবে না, এই তো খাবো। এখনো এলো না। ওই না, ফুলের কথা বলেছি কি আবার কোন ভ্রমর উড়ে এসেছে। দেখো দেখো দেখো, কে বাবা, কোন নিশাচর? এখনো তো রাত নামিনি মানি। আমি দেখছি, আপনি বসুন। ও মা, ভূতু, এসো বাবা, এসো এসো। এত দেরি করলে যে, সব ঠান্ডা হয়ে যাবে তো। নতুন মা আমাকে ইস্ত্রিওয়ালার কাছে পাঠিয়েছিল, তাই দেরি হয়ে গেল। কই কই, আমার সিঙ্গাড়াগুলো দাও। এই নাও বাবা, তোমার জন্যই তো রেখেছি। 2 হাতে 2 ধরো, 1 হাতে হবে না। এনো এনো, ও হাতটা দাও। হ্যাঁ, এনো ধরো। কে বাবা? ও ভূতেশ্বর? না, আমি ভূতনাথ। ওই হলো আর কি, ভূতে ধরা কপাল ব্রাদার। হাই, আমারই মতো। আচ্ছা, আমি এখানে বসে সিঙ্গাড়া খাবো? কিন্তু এখন তো তোমার এন্ট্রি নেওয়ার সময় নয় ভূতনাথ বাবা, সময়কে মেনে চলো ব্রাদার। ভূতু, বাবা তুমি বাড়ি যাও বাবা, সিঙ্গাড়া খেতে খেতে বাড়ি ফিরে যাও। যাও, কাল সকালে আবার এসো, কেমন? লক্ষ্মী ছেলে আমার। আমাকে চলে যেতে বলছো কেন? আমি একটু থাকি না। আমি থাকলে তোমার কি অসুবিধা হবে গো? ও তুমি বুঝবে না, এখন এখানে থাকতে নেই বাবা। যাও, বাড়ি ফিরে যাও সোনা, কাল সকালে এসো, কেমন? আমি আসছি তাহলে। মায়া মায়া, সবই মায়া। এ মায়া প্রপঞ্চময়,
এ মায়া প্রপঞ্চ মন। ফুলকপির সিঙাড়া হাতে বাড়িতে গিয়ে হাজির হলো ভূতু। তার ছোট ছোট ভাই বোনেদের না দিয়ে সে একা কিছুতেই খেতে পারল না। গাবু, পাটু, লক্ষ্মীকে নিয়ে জমিয়ে বসে সিঙাড়ায় কামড় দিতেই সেখানে এসে হাজির হলো কমলা। লক্ষ্মী, এই লক্ষ্মী, হ্যাঁ মা, সিঙ্গারা কোথায় পেলি রে? দাদা দিয়েছে। ভূতু তোদের সিঙ্গারা দিয়েছে? এই ভূতু, ভূতু, হ্যাঁ মা। সিঙ্গারা কোথায় পেলি? এই সত্যি কথা বলবি কিন্তু। পারে, আমি মিথ্যে বলতে যাব কেন? ওই তো ওই বাড়ির পুষ্প দিদি দিয়েছে। পুষ্প দিদি? সে আবার কে? হ্যাঁ, এই কোন বাড়ি? চল চল দেখাবি, চল দেখাবি, চল চল। চলো, ওই তো জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখো না। কোনটা? ওই বাড়িটা। কি সর্বনাশ, কি সর্বনাশ! ওই নরকে গেছিলি তুই? হ্যাঁ, এই 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 কেন গেছিলি? বল বল হতবাগা, বল বল বল, ওখানে কেন গেছিলি? বল বল। পুষ্প দিদি আমাকে কত ভালোবাসে, চুপ! কত কি খেতে দেয়। মরছো কেন? হ্যাঁ, চুপ! একটা কথা বললি না আমি জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। বজ্জাত ছেলে! হ্যাঁ, ফেল ফেল, হাত দে, 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 ফেল ফেল বলছি। এই 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 তোরা সব ফেলে দে, ফেলে দে। এই বিষ কিন্তু মুখে দিবি না, ফেলতে বলছি না। এই ফেলবি? শোন, ফের যদি কখনো ওইদিকে যাবি না তো তোর ঠ্যাং আমি গুঁড়িয়ে রেখে দেবো। এই লক্ষ্মী, লক্ষ্মী, ভূতুর দিকে তুই নজর রাখবি তো। ওই দিকে যদি যায় সঙ্গে সঙ্গে আমাকে বলবি। মনে থাকবে মা কি বললো? মনে থাকবে মা। যত অনাসৃষ্টি এসেছে আমার বাড়িতে। সরু গলির ওই প্রান্তের বাড়ি থেকে সমস্ত কথাই পুষ্পর কানে এসে পৌঁছয়। জানলার গরাতটা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে সে। তার দুটো চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। হুইস্কির গ্লাসটা হাতে নিয়ে পুষ্পর পাশে এসে দাঁড়ালেন অনঙ্গ দত্ত। মরীচিকার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ বলো দেখি? ওই 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 ছেলেটা, ও কি কখনো তোমার ছেলে হতে পারে? বলো পুষ্প, বলো। পুষ্প, কেঁদো না। আই হেট টিয়ার্স। পুষ্প, কান্না থামাও, থামাও। হতে তো পারত, আমার স্বামী, সংসার, সন্তান সবই তো হতে পারত। পারতো, সে তো আমারও পারতো পুষ্প। ওই সংসার আর কি, কিন্তু কি হয়েছে সেটাও বড় কথা। আপনি আপনি এখানে কেন আসেন অনঙ্গবাবু? এই নরকে কি পান আপনি? আজ অব্দি তো কিছুই বুঝতে পারলাম না, কেন আসেন এখানে? অমানুষ হতে আসি, অমানুষ। মানুষ আসলে অমানুষ হতে চায় পুষ্প, অসভ্য হতে চায়। এর বাইরে আর কিচ্ছু চায় না সে, কিচ্ছু না। সরে এসো পুষ্প, ওই জানলাটার ধার থেকে সরে এসো। ওদিকটায় স্বর্গ, ওদিকটা তোমায় দেখতে নেই। সরে এসো। দেখো, ওই স্বর্গের বাসিন্দারাই ব্যাকডোর দিয়ে নিশিপদ্মের মধু খেতে আসে, বুঝেছো পুষ্প? আমার মতো দরজা নেড়ে বুক চিতিয়ে তারা আসতে পারে না, ভয় পায়, ভয়। বেচারা। পুষ্পর জানলা দিয়েই ভূতুদের উঠোনটা দেখা যায়। পরদিন সকাল থেকেই সতৃষ্ণ চোখে সেদিকে চেয়ে রইল পুষ্প। আজ সকালে ভূতুর ভাই বোনেরা সবাই ওই উঠোনে খেলা করছে, কিন্তু ভূতু সেখানে নেই। বেলা গড়িয়ে গেল, তাও ভূতুকে দেখতে পেল না পুষ্প। স্কুলে যাওয়ার আগে প্রতিদিন একবার করে পুষ্পর ঘরে উঁকি দিয়ে যায় ছেলেটা। আজ ঘড়ির কাঁটা ঘুরে গেলেও ভূতুর দেখা নেই। তো বেলা হয়ে গেল। সকাল থেকে স্নান, পুজো, খাওয়া তাই কিচ্ছু করেনি পুষ্প। এক দৃষ্টে
ওই উঠোনের দিকেই চেয়ে আছে সে, কিন্তু না, ভূতর দেখা নেই। মাথা নিচু করে জানলার পাশ থেকে সরে এলো পুষ্প। আর একটু বেলা গড়াতেই পুষ্পর দরজায় কে যেন ধাক্কা দিল জোরে। যাই বাবা, যাই, এই তো যাই। এ কি, কে কে আপনি? এখানে পুষ্প বলে কেউ থাকেন? আমি পুষ্প, ও কিন্তু আপনাকে তো ঠিক। না, আপনি আমাকে ঠিক চিনবেন না। আমি অনঙ্গ দত্তের সম্বন্ধী, মানে শালক হই আর কি। ও আসুন, ভেতরে আসুন। অনঙ্গবাবুর কি হয়েছে? আগে শারীরিকভাবে কিছু হয়নি, তবে মানসিকভাবে হয়েছে। মতিভ্রম হয়েছে ওনার, বুঝলেন? ঘরে স্ত্রী থাকতে ছি 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 ছি। শুনুন। শুনছি তো, বলুন না। আমার দিদির ইচ্ছে নয় যে জামাইবাবু আর এখানে আসেন। তা আপনার দিদি তো তাঁকে আটকে রাখলে পারেন, আমার কাছে এসেছেন কেন? দিদির কথা তো তিনি আর শোনেন না, তাই আপনাকে বলে যাচ্ছি, জামাইবাবুকে এ ঘরে আর ঢুকতে দেবেন না আপনি। আমি বারণ করলেই তিনি শুনবেন? আর কলকাতায় কি আমি একা নাকি? আর এমন কেউ নেই? আপনি ছাড়া তিনি যে আর কারো কাছে যান না, সে কথা আমরা খুব ভালো করেই জানি, তাই আপনাকেই বলে যাচ্ছি। আমি তাকে নিষেধ করতে পারবো না। তা কেন পারবেন? আপনাদের তো আর ধর্মকর্ম বলে কিছু নেই, সংসার, স্বামী, সন্তান এসবও নেই। আপনারা শুধু টাকা চেনেন, টাকা। এই কে রে পুষ্প? সাত সকালে কার গলার এত জোর দেখি তো। তা এই যে সোনার চাঁদ, এত চিল্লামিল্লি করছো কেন বলো তো? মাসি, উনি অনঙ্গবাবুর সম্বন্ধী। ও ভালো ভালো ভালো। তা এই আমাদের সঙ্গে সম্বন্ধ পাতাতে এসেছো নাকি? মুখ সামলে কথা বলুন। এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের পর কথা? যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও, আর যেন তোমার ছায়াও এখানে না পড়ে, বলে দিলুম। মাসি, দোহাই তোমার, চুপ করো না। শুনুন, আপনাকে বলছি, আপনার দিদিকে গিয়ে বলে দেবেন যে অনঙ্গবাবু আর এখানে আসবেন না। আমি তাকে ঢুকতে দেব না। বেশ, কথাটা মনে রাখবেন। আমি আজ চললাম, আর যেন আমাকে এখানে দ্বিতীয়বার আসতে না হয়। পুষ্প, ও পুষ্প, এই তুই কি করলি বলতো? অনঙ্গ বাবুর মতো একজন মানুষকে তুই ঢুকতে দিবি না? আচ্ছা আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে খুশি? সে তুমি বুঝবে না মাসি, সে তুমি বুঝবে না। আমাকে একটু একা থাকতে দেবে মাসি? ঢং। যাই বাবা, আমি আবার এসবটা বুঝবো না, তাই চলেই যাই। ঠাকুরের আসনের সামনে গিয়ে আছাড় খেয়ে পড়ে কাঁদতে লাগলো পুষ্প। অনঙ্গবাবুর না আসার থেকে ভূতুর সরে যাওয়াটা আরো অনেক বেশি কষ্টের। তাই এটাই বোধহয় ভালো হলো। পুষ্পর মনে হলো ভগবান হয়তো এমনটাই চান। তার পাপের জীবন থেকে সমাজে ফিরে যাওয়ার পথটা হয়তো আবার নতুন করে খুলে দিচ্ছেন তিনি। যে মায়ের বুকে সন্তান আছে, সে মা তো স্বর্গের চেয়েও বড়। তার নিষ্কলঙ্ক ঘরে এবার তো আর ভূতুর আসতে কোনো বাধা থাকবে না। ঠাকুরের সামনে পড়ে কাঁদতে লাগলো পুষ্প। ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি আর কোনো পাপ করব না বাবা, আর কোনো পাপ করব না। একটিবার তুই ফিরে আয়, একটিবার। কি তুমি তুমি এভাবে কাঁদছো কেন? এই তো আমি। ভূত, তুই তুই কোথা দিয়ে এলি বাবা? কিভাবে এলি? তোর বাড়ি তো। বাবা, নতুন মা কেউ চায় না যে আমি তোমার কাছে আসি। আমাকে ওরা পাহারা দিয়ে রেখেছে। তাহলে আজ স্কুলে যাইনি, ওই পার্কটাতে লুকিয়ে বসেছিলাম। তারপর সবাই চলে যাওয়ার পরে চুপি চুপি তোমার কাছে চলে এসেছি। ভূত, ভূত, সোনা ভূত আমার, মানিক আমার, সোনা আমার। আমার আমার খিদে পেয়েছে তো। এই যে বাবা, এই যে, এই তোমাকে খেতে দিই, দাঁড়াও। এই নাও,
এই নাও দাও, দাও, গজা দাও। সন্দেশ খাও বাবা, খাও। সব তোমার, সব তোমার। পেট ভরে খাও বাবা, পেট ভরে খাও। স্কুলের সময়ে পেরিয়ে যেতে অনিচ্ছা সত্ত্বেও গুটি গুটি পায়ে ঘরে ফেরে ভূতু। কিন্তু দুপুর থাকতে থাকতে লক্ষ্মীরা ঘুম থেকে ওঠার আগেই আবারও পুষ্পর ঘরে এসে হাজির হয় সে। সেদিন দুপুরবেলায় কোথা থেকে একটা শিউলি গাছের চারা নিয়ে এসে পুষ্পর উঠোনের পাশের এক চিলতে মাটিটুকুতে চারাটা গেঁথে দিচ্ছিল ভূতু। বাইরে কিসের আওয়াজ হচ্ছে? ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে বাইরে এসে দরজার কাছে দাঁড়ালো পুষ্প। দেখি তো। উমা, ভূতু, কি রে, এই ভর দুপুরে কেন রোদ্দুর লাগাচ্ছিস বাবা? আয় আয় আয়, ঘরে আয় আয়। অনেক কষ্টে লুকিয়ে এই চারাটা নিয়ে এসেছি। বাবা বলেছে দুর্গাপুজোর সময় শিউলি গাছে ফুল হয়। হয়তো অনেক ফুল হয়। তুমি তুমি এই গাছটা বড় করবে তো? একে যত্ন করবে তো? নিশ্চয়ই করব বাবা, নিশ্চয়ই করব। তুই নিজে হাতে করে বসাচ্ছিস আর আমি যত্ন করব না? নিশ্চয়ই যত্ন করব বাবা। শিউলি গাছের চারা বসিয়ে বাড়ি ফিরে গেল ভূতু। আর সন্ধ্যের মুখে অনঙ্গবাবু এসে দাঁড়ালেন পুষ্পর দরজায়। প্রতিদিনের মতোই তার হাতে খাবারের ঠোঙা রয়েছে, কিন্তু আজ যে পুষ্পর ঘর অন্ধকার। পুষ্প, দরজা খোলো পুষ্প। পুষ্প, অনঙ্গবাবুর ডাকে পুষ্প সাড়া দেবে না, এমন ঘটনা তো কোনোদিন ঘটেনি। জানলাটা তো খোলা। অবাক আছে, হয়ে দেখি একবার যাই। পুষ্পর জানলার কাছে সরে এলেন তিনি। জানলাটা খোলাই ছিল। ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে এবার ডাক দিলেন অনঙ্গবাবু। পুষ্প, কি হয়েছে তোমার? দরজাটা খোলো। দরজা খোলা হবে না, আপনি চলে যান। সে কি, চলে যাব? কিন্তু কেন? মানে তাছাড়া এই খাবারগুলো। খাবারের আর দরকার নেই, আপনি চলে যান। এই ঘরের দরজা আর খুলবে না, আপনি যান। কিন্তু এই জানলাটা তো খোলা। আজ তাহলে জানলা দিয়েই। বললাম না, দরজা জানলা এই ঘরের সবকিছুই আপনার জন্য বন্ধ। আপনি চলে যান। পুষ্প, চলে যান দত্তবাবু। কি হলো তোমার পুষ্প? হাতের খাবারের ঠোঙাটা দূরে ছুঁড়ে দিয়ে মাথা নিচু করে ফিরে চললেন অনঙ্গ দত্ত। খাবারের লোভে পিছনে কতগুলো কুকুর এসে ঠোঙার ওপর হামলে পড়ল। পিছন থেকে ঝর্ণা, নিপারাও প্রাণপণে তাকে ডাকতে লাগলো, কিন্তু অনঙ্গ দত্তর আর কোনো দিকে মন নেই। আজ এত বছরের মধ্যে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। পুষ্প তাকে ফিরিয়ে দিল, কিন্তু তার অপরাধটা কি? কথাটা না জেনে কিছুতেই স্থির হতে পারছেন না অনঙ্গ দত্ত। তাই পরের দিন সন্ধ্যের মুখে আবারও ফিরে এলেন তিনি। আমাকে ঘরে ঢুকতে না দাও অন্তত। আমার অপরাধটা তো বলো পুষ্প। কথা দিচ্ছি, এটা শুনে আর কখনো এখানে আসবো না। আপনার স্ত্রী চান না যে আপনি এখানে আসুন। অবাক করলে পুষ্প। দুনিয়ার কোন স্ত্রী চায় যে তার স্বামী কোনো পরস্ত্রীর ঘরে গিয়ে বসে থাকুক? আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে অনঙ্গবাবু, তার সম্মানটাও আপনাকেই রাখতে হবে। স্ট্রেঞ্জ, তাঁর সম্মান? তিনি নিজে আমার সম্মান নিয়ে কখনো ভেবেছেন? বলো, ভেবেছেন? এই অজুহাতে আপনিও আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না অনঙ্গবাবু। পুষ্প, আজ কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, শুধুই একটা কারণে আমাকে তাড়িয়ে দিচ্ছ নাকি অন্য কিছু? দাঁড়াও দাঁড়াও, এটা কি? শিউলি গাছের চারা। এবার বুঝেছি। আমি থাকলে এই চারা কখনো গাছ হয়ে উঠতে পারবে না, এতে ফুলও ফুটবে না।
বেশ, এবার আমি সত্যিই কখনো আসবো না পুষ্প। আমার চারা, আমার চারা। ওই যে বাবা তোমার চারা, ওই তো দেখো, ওই যে। বাবু, তোমার চারা ঠিক গাছ হয়ে উঠবে, কোনো চিন্তা নেই। আমি চলি পুষ্প, তবে যদি কখনো মনে হয় যে আমাকে দরকার, একটা খবর দিও। এইটুকু দাবি করতেই পারি তো। আপনার বাড়িতে আমি কখনো যাব না অনঙ্গবাবু। আহা, আমি তোমাকে নিমন্ত্রণও করছি না। বিমান মানে আমার ড্রাইভার, তার হাত দিয়ে তোমার খরচার টাকাটা প্রতি মাসে পাঠিয়ে দেব। ওকে বলে দিলেই হবে। না, আপনি কেন? আহা, না নিতে চাইলে গরিব দুঃখীকে বিলিয়ে দিও। চলি, তোমার কাছে অনেক ফুল ফুটুক। মধুবাবু, অনেক অনেক চলি। তুমি কাঁদছো কেন? ওই অনঙ্গবাবু লোকটা তোমার কি হয়? কেউ হয় না বাবা, কেউ হয় না। কেউ হয় না? তাহলে কাঁদছো কেন তুমি? আচ্ছা, বাবা বলছিল তোমাদের এখানে নাকি খারাপ খারাপ লোক আসে, তারা কি দুষ্টু লোক? কেউ আসবে না বাবা, এবার থেকে আর কেউ আসবে না। শুধু শুধু তুমি আসবে, আর কেউ না, আর কেউ না। ওই দেখো, তুমি আবার কাঁদছো। কেঁদো না, কেঁদো না। বাড়ির পাহারা এড়িয়ে পুষ্পর ঘরে রোজ আসে ভূতু, আর ভূতুকে বুকে জড়িয়ে তাকে খাইয়ে শাসন করে সাজিয়ে গুজিয়ে প্রাণ ভরে তার অপূর্ণ স্বাদ মিটিয়ে চলে পুষ্প। অনঙ্গ দত্ত আর কখনো আসেননি। শুধু মাসের একটা নির্দিষ্ট দিনে বিমান ড্রাইভার এসে টাকার খামটা পুষ্পর হাতে দিয়ে যায়। টাকা নেয় বটে পুষ্প, তবে সে টাকা তার নিজের জন্য নয়। ভূতুর আবদার মেটাতে জলের মতো টাকা খরচা করে সে। আজকাল পৃথিবীতে আবদার করার মতো একটা মাত্র জায়গাই তো খুঁজে পেয়েছে ভূতু। তার সত্যিই আর কোনো দুঃখ নেই, তবে এত সুখ বোধ হয় বিধাতারও সয় না। আজ প্রায় ৩-৪ দিন হয়ে গেল ভূতু আর আসে না। উঠোনেও তাকে দেখা যায় না, এমনকি ঘরের জানলাটাও রাত দিন বন্ধ থাকে। শিউলি চারায় জল দিতে দিতে ভূতুর ঘরের দিকে চেয়ে থাকে পুষ্প, আর বাড়িতে ছেলেটার করুণ মুখের দিকে নিঃশব্দে চেয়ে থাকে হারাধন মুখুজ্জে। ছেলেটার গায়ে বেশ জ্বর, কিন্তু কমলার মুখ ঝামটার ভয়ে একজন ডাক্তারও দেখাতে পারছে না সে। বাড়ি ভাড়া, মাসকাবাড়ি সব জায়গাতেই টাকা বাকি পড়ে আছে। দুবেলা লোকে এসে তাগাদা করছে। এই অবস্থায় কোন মুখে ডাক্তারের কথা বলবে হারাধন? একবাটি সাগু ছাড়া আর কোনো পথ্যি তাই জোটে না ভূতুর। আর সাগুর বাটি সে ছুঁয়েও দেখে না। কলকাতার খরচা আর টানতে পারছে না হারাধন। পুজোর মুখেই দেশে চলে যাবে বলে ঠিক করেছে সে। কিন্তু তার আগেই ছেলেটা তার বাঁচলে হয়। ভয়ে চিন্তায় দিশেহারা হারাধনের আর মাথা ঠিক নেই। ছন্দার মুখ থেকে এই খবর শুনে পুষ্পর মাথায় আকাশ ভেঙে পড়ল। পাশের বাড়ির কাকে যেন ভূতুর কথা বলছিল হারাধন। পাশ দিয়ে আসবার সময় সেই কথাগুলোই শুনে এসেছে ছন্দা। আর তো চুপ করে থাকা যায় না। বিনাকে সঙ্গে নিয়ে কোঁচড়ে করে কিছু আঙুর আর আপেলের টুকরো নিয়ে ভূতুর একতলা জানলার পাশে এসে দাঁড়ায় পুষ্প। জানলাটা ভেজানোই ছিল, হাত দিতেই খুলে গেল। এই যে, ও ভূতুবাবু, এ কি, তুমি এসেছো কেন? নতুন মা দেখতে পেলেই বকবে। তুমি তুমি চলে যাও। জ্বর সারলে আমি না হয় যাব। তুমি একবার উঠে আসতে পারবে না সোনা? একটিবার? আচ্ছা,
আসছি। উফ, বলো বলো কি হয়েছে? এই যে এই ফলগুলো ধরো, ফল? এগুলো খেও কেমন? কাল আবার আসবো, জানলাটা খুলে রেখো কিন্তু। হ্যাঁ, এগুলো খেও। আচ্ছা। ভূতুর অসুখ ক্রমে বেড়েই চলল। হোমিওপ্যাথি ডাক্তার এসে বলেছেন যে ভূতুর টাইফয়েড হয়েছে, ভালো চিকিৎসা না হলে ছেলেটাকে বাঁচানো যাবে না। আর সে খবরটা কানে যেতেই মরিয়া হয়ে জানলার ধারে ছুটে এসেছে পুষ্প। কিন্তু ভূতুর কোনো সার নেই, এই যে আচ্ছন্ন হয়ে পড়ে আছে সে। ও ভূতুবাবু, এই অবস্থায় একমাত্র ডাক্তার ঘোষ ছাড়া ছেলেটাকে আর কেউ বাঁচাতে পারবে না, একথা জানে পুষ্প। কিন্তু নিজেকে বিক্রি করে দিলেও ডাক্তার ঘোষের ভিজিটের টাকা মেটাতে পারবেন না হারাধন। তাই সে আশা জলাঞ্জলি দিয়ে মৃতপ্রায় ছেলেটার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে সে। ভূতুর তো জ্বর কমছে। জানলা দিয়ে ভূতুকে দেখে আসার পরেই আজ আর নিজের জেদ বজায় রাখতে পারল না পুষ্প। একবার অনঙ্গবাবুকে খবর দিতে হবে। বিমান ড্রাইভারের হাত দিয়ে অনঙ্গ দত্তকে চিঠি পাঠালো সে। সন্ধে হয় হয় এমন সময় পুষ্পর ঘরের বাইরে এসে দাঁড়ালেন অনঙ্গ। পুষ্প, এক কাপ চা পেতে পারি? কতকাল ভালো করে চা খাই না। বসুন, চা দিচ্ছি। ভেতরে বসবো? বেশ বেশ। আজ আর সিঙ্গাড়াটা আনা হলো না পুষ্প, তোমার জরুরি তলব পেয়েই। সিঙ্গারা খাওয়ার ছেলেটা যে মরতে বসেছে। কি কি বলছো পুষ্প? তোমার ভূতু বড্ড অসুখ, টাইফয়েডে অজ্ঞান হয়ে আছে সে। কিন্তু কিন্তু ডাক্তার দেখানোর মতো। কি কি বিপদ! এক্ষুনি তাহলে ডাক্তার ঘোষকে খবর দিতে হয়তো। আমি বেরোই, আর সময় নষ্ট করলে হবে না। একটু দাঁড়ান, কি কি হলো আবার? ডাক্তারবাবুর ভিজিটের টাকাটা। না না, তোমাকে দিতে হবে না, ডাক্তার ঘোষ আমার বন্ধু। আমি যাই, আর দেরি করলে হবে না, এক্ষুনি বেরোই আমি। আচ্ছা। অনঙ্গ দত্তের মুখ থেকে রোগীর সব কথা শুনে সেই রাতেই ভূতুকে দেখতে এলেন ডাক্তার ঘোষ। তুমি যাও ঘোষ। বাড়িটা চিনিয়ে দিয়ে বাইরেই রইলেন অনঙ্গ দত্ত। আমি বাইরে দাঁড়াচ্ছি। এত বড় ডাক্তারকে কেই বা কল দিল, আর কেই বা তার ভিজিটের টাকাটা মিটিয়ে দিল, কিছুই বুঝতে পারল না হারাধন মুখুজ্জে। আবার পাড়ার একটা ছেলেকে দিয়ে চেম্বার থেকে ওষুধও পাঠিয়ে দিলেন ডাক্তার ঘোষ। যাবার সময় বলে গেলেন, আচ্ছা 7 দিন পরে একটা রিপোর্ট দেবেন কিন্তু। অনঙ্গবাবুকে বলে দিলেই হবে। অনঙ্গবাবু? আগে তাকে তো আমি চিনি না। ওই যে আপনাদের সামনের বাড়িটা, ওখানে একটা খবর দিয়ে দেবেন, কেমন? আচ্ছা চলি, ভয়ের কিচ্ছু নেই। সামনের বাড়ি মানে মানে পুষ্প? পুষ্পর ঘরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হারাধন। তবে সারা শরীরটা যেন থরথর করে কাঁপছে এবার তার। 7 দিনের মাথায় উঠে বসল ভূতু। ঝোল ভাত দিয়ে অন্নপথ্যও করল সে। পুজো আসতে আর 15টা দিনও বাকি নেই। ছেলে সুস্থ হওয়ার আনন্দে বাজার থেকে ধার করেই কমলার জন্য একটা শাড়ি আর ছেলে মেয়েদের জন্য একটা করে জামা কিনে বাড়ির পথে ফিরতে গিয়ে আচমকা পুষ্পকে দেখে থেমে গেল হারাধন। পুষ্প? দাদাবাবু, না মানে মুখুজ্জে বাবু। দাদা বল রে, আমাকে দাদা বল। তোর মতো বোন পেয়ে আমি। এটা ধর বোন, এই শাড়িটা তোর। এ কি এত দামি শাড়ি? না না, এটা আমাকে কেন দিচ্ছেন দাদাবাবু? তুই না নিলে আমি বুঝবো তুই আমাকে ক্ষমা করতে পারিস নি বোন। নে বোন, নে। তোর এই অমানুষ দাদাটাকে তুই ক্ষমা কর বোন, ক্ষমা কর। কমলার জন্য আনা শাড়িটা পুষ্পর হাতে তুলে দিয়ে চোখের জল মুছে কোনো রকমে সেখান থেকে চলে গেল হারাধন। অনেকখানি তৃপ্তি বুকে নিয়ে সেদিন ঘরে ফিরে এলো পুষ্প। আর তার দিন 7 পরেই
পুষ্পর ঘরে এসে দাঁড়ালো ভূতু। ভূতু, ভূতু, বাবা আমার, তুই এসেছিস সোনা? কেমন আছিস বাবা, কেমন আছিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, বিস্কুট খাবি? হ্যাঁ, বিস্কুট খাবি? আমরা পরশুদিন দেশে চলে যাচ্ছি, তাই তাই তোমাকে জানাতে এলাম। চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? হ্যাঁ রে বাবা, তোর কষ্ট হবে না? হ্যাঁ গো, খুব খুব কষ্ট হবে, কিন্তু কিন্তু বাবা তো এখানে আর থাকবে না যে। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? না বাবা, না, আমি তোকে কখনো ভুলবো না, কখনো না। আমার শিউলি গাছের চারাটাকে যত্ন করো, কিন্তু ফুল হলে আমি এসে দেখে যাব। করবো বাবা, করবো। একটু দাঁড়া তো সোনা, একটু দাঁড়া। পুজো দিয়ে তোর জন্য একটা মাদুলি রেখেছি, তোর গলায় ঝুলিয়ে দি। দাঁড়া, তোকে পরিয়ে দি। এটা 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 সোনার? সে যারই হোক, এটা হারাস না মানিক, গলায় রেখে দিস, কেমন? ওই দেখো, আবার ওই বাজারি মেয়েটার বাড়িতে হাত মা ডাকছে। ওই দেখো, যাই ওখানে গেছে। আজ আসুক। যাই যাই, আমি নতুন মা বকছে। যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা বাবা, আমি এলাম গো। দুগ্গা 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 দুগ্গা। এই যে সোনার চাঁদ আমার। এই ফের ওই পুষ্পর বাড়িতে গিয়েছিলি না? এই তোকে কতবার বলেছি না আমি, তোকে কতবার। এটা আবার কি? হ্যাঁ, মাদুলি? এই এই, এটা এক্ষুনি খুলে ফেল, ফেল ফেল, খুলে ফেল বলছি, শিগগিরই খোল এটা, খোল। না, কখনো না, এটা এটা মানত করা মাদুলি। দেখি পিন্ডি আমার। তুমি ছিঁড়ে দিলে। বেশ করেছি, যা ওই আস্তা করে ফেলে দিয়ায়, যা বলছি। মাদুলিটা হাতে নিয়ে পুষ্পর ঘরেই এসে দাঁড়ালো ভূতু। পুষ্পর আর কিচ্ছু শুনতে বাকি নেই। চোখের জলে গোটা পৃথিবীটা তার কাছে তখন ঝাপসা হয়ে গেছে। ছোট ছোট দুটো হাত দিয়ে পুষ্পর চোখের জল মুছিয়ে ভূতু বলল, তুমি কেঁদো না, বড় হয়ে আমি ঠিক এই মাদুলিটা তোমার কাছ থেকে নিয়ে যাব, কেমন? আচ্ছা বাবা, তাই করিস। তোমাকে একটা প্রণাম করব? না না বাবা, না, তুই বামুনের ছেলে। তাতে কি, তোমাকে আমি ভালোবাসি তো, তাই প্রণাম করব। আমাকে তুমি আশীর্বাদ করবে না? ভালো থাক মানিক, বেঁচে থাক, 5 জনের একজন হয়ে ওঠ সোনা। ভালো থাক বাবা, ভালো থাক। আমি আসি গো, তুমি ভালো থেকো। দেখতে দেখতে 30টা বছর কেটে গেল। ভূতু এখান থেকে চলে যাবার পরেই পুষ্প এখানকার পাট গুটিয়েছে। সে কোথায় গেছে কেউ জানে না। অনঙ্গবাবু নানা জায়গায় খোঁজ করেছেন তার, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। কেউ বলে আত্মহত্যা করেছে, তো কেউ বলে কাশি গেছে, আবার কেউ বা বলে বাবুদের বাড়ি কাজ নিয়ে চলে গেছে। কিন্তু পুষ্পকে আর কেউ এই তল্লাটে দেখতে পায়নি। অবশ্য পুষ্পদের গলির সেই বাড়িটাও আর নেই। বিনা, ঝর্ণা, ছন্দারাও যে যার মতো এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। বাড়িওয়ালি মাসি বাড়ি বেচে শেষ বয়সে তীর্থে চলে গেছে। সেই বাড়িটার জায়গায় বেশ রংচঙে একটা ফ্ল্যাট দাঁড়িয়ে আছে এখন। তবে সেই শিউলি গাছটা কিন্তু আজও রয়ে গেছে। নিয়ম মেনে শরৎকাল জুড়ে ফুলে ফুলে নুয়ে পড়ে সে। শুধু দেখার মতো কেউ নেই, এই যা। কর্পোরেশনের ডাক্তার ভূতনাথ মুখুজ্জে বেজায় ব্যস্ত মানুষ। স্ত্রী রানু, কোলের ছেলে বিশু আর তার 2 ভাই গাবু ও পাটুকে নিয়ে
তার জমজমাট সংসার। তবে ডাক্তার মুখুজ্জের সারাটা দিনই চলে যায় রোগী দেখতে দেখতে। ডাক্তার ভূতনাথ মুখুজ্জেকে দেখানোর জন্য কর্পোরেশনে একেবারে রোগীদের মেলা বসে যায় রোজ। সংসারের ঝামেলা তাই স্ত্রী রানুকেই সামলাতে হয়। তার উপর ছেলেটার আবার জ্বর জারি লেগেই থাকে। সেদিন কর্পোরেশন থেকে ফেরার পরেই স্ত্রী রানু হাতে চায়ের কাপ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ গো, বলছি কি বিশুটার জ্বর তো আর ছাড়ছে না। গঙ্গার ধারের এই জায়গাটা ছাড়া কি আর বাড়ি পেলে না? হ্যাঁ, আসলে গঙ্গা দেখলেই আমার এমন একজনের কথা মনে পড়ে, তাই না না, বড় ভুল হয়ে গেছে। এই জলো হাওয়ায় এতটুকু ছেলে। শোনো না। হ্যাঁ বলো। ঘোষাল গিন্নি বলছিলেন যে বাড়িটা একটু বদলালে হয় না, তাতে যদি ছেলেটার একটু ভালো হয়। ঠিক বলেছ, আমি আমাদের পুরনো জায়গাটায় একবার দেখি, সেখানে কিছু পাই কিনা। হ্যাঁ গো, সেটা স্বাস্থ্যকর জায়গা তো। তা অবশ্য জানি না, তবে অলক্ষ্যে সেখানে আজও কারো আশীর্বাদ বয়ে চলে জানো। যাকে আমার ব্যাগটা দাও, আমায় বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দাও। নাও, ধরো। দুঃখা দুঃখা। সেদিন অফিসের শেষে কর্পোরেশন থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তাদের পুরনো পাড়ায় এসে দাঁড়ালো ডাক্তার ভূতনাথ মুখুজ্জে। 30টা বছরে অনেক কিছুই বদলে গেছে, তবে মদনবাবুদের বাড়িটা, মানে তাদের পুরনো বাড়িটা, চিনতে কোনো অসুবিধে হলো না তার। আর তার উল্টো দিকের বাড়িটার দিকে তাকাতেই চমকে উঠল ডাক্তার ভূতনাথ মুখুজ্জে। কার্তিকপুর গ্রামের সেই ভূতু। এই যে ঝকঝকে একটা ফ্ল্যাট, পুষ্পর জানলাটা যেখানে ছিল এই বিল্ডিংয়ের একতলায়, সেখানেই একটা জানলা আছে বটে, তবে বন্ধ। চুপচাপ সেই জানলার দিকে তাকিয়ে ভূতুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে ফ্ল্যাটের দারোয়ান। কাউকে খুঁজছেন নাকি বাবু? হ্যাঁ, আসলে না, কাউকে না, এমনি দেখছি। আচ্ছা, এখানে কোনো ফ্ল্যাট খালি আছে? মানে ভাড়া নেওয়া যাবে কি? এই তো এই ফ্ল্যাটটাই খালি আছে, আসুন না। আচ্ছা আচ্ছা, আপনাকে ভেতরটা দেখাচ্ছি, আমার কাছে চাবি আছে, আসুন। দারোয়ানের পিছন পিছন সেই বিল্ডিংয়ের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে পড়ল ভূতনাথ। গাছটা এখনো একই আছে। তার লাগানো সেই শিউলি গাছটা আজ ফুলে ফুলে ভরে আছে একেবারে। সন্ধ্যের অন্ধকারেও তার পাতাগুলোকে পর্যন্ত চিনতে পারছে ভূতু। কয়েক মুহূর্ত সেখানেই থেমে দাঁড়িয়ে রইল সে। তারপর দারোয়ানকে জানালো যে ফ্ল্যাট দেখার আর কোনো দরকার নেই, এই ফ্ল্যাটটাই ভাড়া নিতে চায় সে। পরের দিন সকালেই তাকে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। জি বাবু, সব ব্যবস্থা হয়ে যাবে। আজ প্রায় 15 দিন হতে চলল সপরিবারে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে ভূতু, কর্পোরেশনের ডাক্তার ভূতনাথ মুখুজ্জে। কিন্তু তার ছোট্ট ছেলেটার জ্বর জারি আর সারে না। পাড়ার মিত্রমশাই একদিন বললেন, কি ডাক্তারবাবু, আপনার ওষুধে আমাদের স্বাস্থ্য ফিরে এলো, আর আপনার ছেলেটাকে সুস্থ করতে পারছেন না। কি আর করব বলুন, ডাক্তারের ঘরেই এমন অসুখ হলে কি আর ডাক্তারের পসার জমে? না না, ছোটদের চিকিৎসাটা একটু ঘোরালো কি না, ওষুধ বিশুধ খুঁজে পাওয়াটা। তা আপনি একটা কাজ করুন না। হ্যাঁ বলুন। ডাক্তার ঘোষকে একবার দেখান না, সাক্ষাৎ ধন্বন্তরী মশাই। হ্যাঁ, ডাক্তার ঘোষ? আচ্ছা, উনি এখনো প্র্যাকটিস করছেন নাকি? আলবাত করছেন, বয়স হয়েছে, তবে শরীর আর স্মৃতি একেবারে এখনো তাজা মশাই। নিজে চোখে না দেখলে বুঝবেন না। সেই ডাক্তার ঘোষ যিনি ছোট্ট ভূতুকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তিনি এখনো আছেন তাহলে? ছেলেবেলার সব কিছু তাহলে এখনো হারিয়ে যায়নি? খোঁজার মতো খুঁজতে পারলে একে একে সব কিছু তাহলে ফিরে পাওয়া যাবে নিশ্চয়ই। ভূতনাথের মনটা এবার বেশ হালকা হয়ে গেল। ডাক্তার ঘোষের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা করে একদিন সন্ধেবেলায় সেই পুরনো চেম্বারে এসে দাঁড়ালো ভূতু। এই তো ডাক্তার ঘোষের চেম্বার। বাইরে থেকেই খুব
পরিচিত একটা কণ্ঠস্বর তার কানে আসছে, কিন্তু গলাটা যে কার কিছুতেই ঠাহর করতে কলকাতা পারছে না শহরটার সে। স্বাস্থ্য দিনকে দিন কেমন খারাপ হয়ে চলেছে দেখো। হ্যাঁ, শহরটা আগে কি ছিল আর এখন দেখো। তা স্বাস্থ্য ভালো থাকলে আমাদের কি করে চলবে বলো তো? হ্যাঁ, আসবো ডাক্তারবাবু? আরে আসুন আসুন, আপনি তো মিস্টার আমাকে আপনি বলবেন না স্যার, আপনি না থাকলে আমি আজ আর বেঁচে থাকতাম না। তাই নাকি? তা এবার সমস্যাটা কার? আগে আমার ছেলের। আচ্ছা আপনি বসুন না, অনঙ্গবাবুর পাশেই বসুন। উনি রোগী নন, আমার বন্ধু। অনঙ্গবাবু? হ্যাঁ, অনঙ্গ দত্ত? হ্যাঁ, চেনেন নাকি? হ্যাঁ, মানে মিস্টার দত্ত, আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আমি আমি ভূতনাথ মুখার্জি, মানে ভূতু। তোমার মুখের আদলটা আমার খুব চেনা লাগছিল, খুব চেনা, কিন্তু আমি মনে করতে পারছিলাম না যে। যাক, তুমি ওষুধ নাও, আমি বাইরে অপেক্ষা করছি। ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা ডাক্তারবাবু, আজ তবে আসি। ডাক্তার ঘোষের কাছ থেকে ওষুধ লিখিয়ে নিয়ে বাইরে এসে দাঁড়ালো ভূতু। আবেগে উত্তেজনায় তার শরীর তখন কাঁপছে। অনঙ্গদত্তর বয়স হয়েছে বটে, তবে তার শরীরটা সেই আগের মতোই সুঠাম। মুখের হাসি, গলার স্বর, চাহনিতে হালকা কৌতুক, সবটা সে আগের মতোই রয়েছে। এক ছুটে 30 বছর আগের জীবনটায় ফিরে গেছে ভূতু। সেই যত্ন করে সাজিয়ে দেওয়া সিঙারার প্লেট, হাতের আদর, বুকে চেপে ধরে কান্না, আর ওই ছিঁড়ে নেওয়া মাদুলিটা। দুটো চোখ এবার ভয়ঙ্করভাবে জ্বালা করে উঠল ভূতুর। অনঙ্গদত্তর সামনে নিজেকে আর লুকোতে পারল না ভূতনাথ মুখুজ্জে। মাথা নিচু করে কোনো রকমে চোখ দুটো সরিয়ে নিয়ে ধরা গলায় জিজ্ঞাসা করল, ও কোথায়? আপনি কিছু জানেন? ও কে? পুষ্পর কথা জানতে চাইছো? হ্যাঁ। কোথায় পাবো তাকে? বলুন না, হ্যাঁ আপনি জানেন। তাকে দেখতে চাও? এখনই যাবে? হ্যাঁ, আমি এখনই যাব। আর এই প্রেসক্রিপশন, ওষুধ এগুলো নেবে না? আমার ছেলের জ্বর, তেমন বাড়াবাড়ি কিছু না, একটু দেরি হলেও ক্ষতি নেই, কিন্তু আমি একবার। বেশ বেশ বেশ, চলো চলো, তবে বেশি দূর নয়, ওই কোমরটুলির কাছেই একটা মেস বাড়িতে। আপনি কি করে জানলেন? যোগাযোগটা তাহলে এখনো? আরে না না, কোনো যোগাযোগই ছিল না। দুম করে কোথায় যে চলে গেল। ও বাড়িটাও ভাঙা পড়লো। জানি, ওই বাড়িরই একতলাটা আমি ভাড়া নিয়েছি। ও তাই নাকি? তো বেশ। ট্যাক্সি, কোমরটুলি। আসুন বাবু, আসুন। এসো, ট্যাক্সিতে ওঠো। আজকাল আর গাড়ি টাড়ি নিয়ে বেরোই না। আচ্ছা, তারপর কি করে খোঁজ পেলেন? খোঁজ? না না, আমার এক বন্ধু শেয়ার ট্রেডিং করে, কুমোরটুলির ওই মেসটায় থাকে। ওর সঙ্গেই দেখা করতে গেছিলাম একদিন, বেরিয়ে আসছি, হঠাৎ দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল? মানে ওই মেসে থাকে নাকি? ওই মেসেই থাকে, চলো না, নিজের চোখেই দেখতে পাবে। ব্যাস ভাই, ব্যাস ব্যাস, এখানেই থামো। এই যে ভাই, ভাড়াটা ধর। বাবু খুচরো নেই যে। আরে রাখো রাখো, পাহাড়ের কড়ি আর কে ফেরত চায়। এসো বাবা ভূতনাথ, চক্ষু সার্থক করবে, এসো। এই যে দেখছি লোক গিজগিজ করছে, এটা মেস না হাট? তো কোন তলায় উঠতে হবে? নিচে, নিচের বাসিন্দার কোথায় যাবে? কিন্তু এখানে তো কোনো ঘর নেই। ওটা বোধহয় রান্নাঘর আর কলতলা। আর কেন, উঠোন আছে না? ওই দেখো ভূতু, ওই যে উঠোনের দিকে তাকিয়ে দেখো। তা এই কটা বাসনে গোটা বেলা যাবে দেখছি। আরে এখনো চাল দেওয়া হয়নি। ও মহারানী, কানে ঢুকছে কিছু? এই যে বাবা, এই হয়ে এলো।
একটু। কুইন ভিক্টোরিয়া এসেছেন, হ্যাঁ? হাত পা নাড়তে পারেন না? নাও নাও, জলদি করো, সময় নেই। করছি করছি। দেখেছো ভূতু? দেখো দেখো, আরো কিছু দেখবে নাকি? হ্যাঁ, মেস বাড়ির ছি। আমি ওখানে যাব। আসুন অনঙ্গবাবু। আরে ছাই গাদার মাঝখানে জুতো পরে কি পাগল ছেলে দেখো। এদিক সেদিকে মেসের লোকজন ছড়িয়ে ছিটিয়ে ভিড় জমিয়েছে। কেউ স্নানে যাচ্ছে, কেউ খাওয়ার জন্য বামুন ঠাকুরকে তাড়া দিচ্ছে, আবার কেউ বা খবরের কাগজটা হাতে নিয়ে মন্ত্রী শান্ত্রীর মুণ্ডুপাত করে চলেছে। তাদের ধাক্কা দিয়েই ওই ছাই গাদার দিকে ছুটল ভূতু। দেখি, একটু যেতে দিন। আরে আপনি সরুন না, একটু সরুন, একটু সরুন। কি হয়েছে কি এখানে? একটু যেতে দিন। লোকজনের জটলা পেরিয়ে লম্বা উঠোনটার একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। একটা বিরাট ডেকচি নিয়ে তখন তার পিছনের কালিটা প্রাণপণে ঘষে চলেছে পুষ্প। পুষ্পর দিকে অপলকে চেয়ে আছে ভূতু। চুলে পাক ধরেছে তার, চেনা রূপ আর নেই, গাল দুটো তুবড়ে গেছে, চোখের নিচে কয়েক পোঁচ কালি জমে আছে, আর মুখ জুড়ে কষ্টের ছাপ। ভূতুর মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, তুমি কি করছো? কে কে তুমি? তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলে না পুষ্প? ভালো করে দেখো, দেখো দেখো। ভূতু, ভূতু বাবা, তুই 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 এখানে কি করে? আরে এই যে মহারানী, হ্যাঁ, এখনো হলো না? হ্যাঁ, আর একটু দেরি আছে বাবা, আর একটু সময় দাও আমাকে। এই হয়ে এসেছে, এই তো হয়ে এসেছে। বাসনের আর কি হয়ে আসবে গো? তোমার হয়ে এসেছে, বুঝতেই পারছি। ওদার একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? আর একটা উল্টো পাল্টা কথা যদি শুনি, কি করবে কি? হ্যাঁ, মারবে নাকি? তা কে বাবা তুমি বাড়ি বয়ে শাসাতে এসেছো? আরে ও বাবুরা, এই কথা শুনে যাও গো। এই কি হয়েছে কি এখানে? এই কি হলো? হ্যাঁ, উনি তোমার কে হন জানু? মা। হ্যাঁ, উনি আমার মা। মা? কি বললি বাবা? ভূতু? ভুল তো কিছু বলিনি মা, আমি তো তোমার ছেলে। এটা তো মিথ্যে নয় মা, এটা তো মিথ্যে হতে পারে না। ভূতু, যাও বাবু, ভূতু। মাকে এবার বাড়িতে নিয়ে যাও। কাল মহাষষ্ঠী, মায়ের বোধন করতে হবে তো। হ্যাঁ, না না না, কিছুতেই না, কিছুতেই না। ওর সংসারে আমি আশীর্বাদ হয়ে থাকবে মা, তুমি আমাদের আশীর্বাদ হয়ে থাকবে। তোমার সেই মাদুলিটা না হয় আমার ছেলেটার গলাতেই বেঁধে দিও। আমার ছেলেটা বড্ড ভুগছে মা। কি? তোর তোর ছেলে আমার দাদু ভাই? কিন্তু কিন্তু বাবা, তোর বাড়িতে আমি কি করে? আমি তো তোমার বাড়িতেই আছি মা। আমার বাড়িতে? চলো মা, আমি যেতে যেতে তোমায় সবটা বলছি। যাও পুষ্প, যাও। ছেলে নিতে এসেছে, এর চেয়ে আনন্দের আর কি আছে বলো তো? হ্যাঁ, যাও যাও যাও, ওর তোমাকে দরকার পুষ্প। আর আর আপনার? আপনিও আমাদের সঙ্গে চলুন কাকাবাবু, আমার বাড়িতে কোনো অসুবিধা হবে না, তাই তো? আমিও যাবো তো, মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবো, জমিয়ে খাবো আর দাদু ভাইয়ের সঙ্গে খেলবো। আমার চেয়ে সুখী আর কে আছে বলো তো? ট্যাক্সি! আরে কি হলো কি, তোমার পুটলিটা এখনো নিয়ে এলে না? উফ, সেই ঢিমে তালের স্বভাবটা আর গেল না তোমার। চলো মা,
দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের যেতে হবে মা। আসছি বাবা, আসছি, একটু দাঁড়া, আসছি। ভাড়ার ঘর থেকে একটা ছোট্ট পুঁটলি হাতে নিয়ে বেরিয়ে এলো পুষ্প। মিসের বোর্ডাররা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বুতুর হাত ধরে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে চলেছে পুষ্প। মুক্তির দরজা, সম্মানের দরজা, মাতৃত্বের দরজা। নিচু হয়ে অনঙ্গ দত্তর পায়ে হাত দিয়ে আজ প্রথমবার প্রণাম করল পুষ্প। সারা জীবন চোখের জলকে ঘৃণা করে আসা অনঙ্গ দত্ত এই প্রথমবার নিজের কান্নাকে আর আড়াল করতে পারলেন না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস নিশিপদ্ম বললেই উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের সেই অসামান্য ছবিটির কথা মনে পড়ে যায়, তাই তো? এবার থেকে না হয় সেই ছবিটির সঙ্গে আমাদের এই গল্পটিকেও আপনাদের মনের মধ্যে জায়গা দেবেন একটু। অডিও স্টোরিতে এই গল্প নিয়ে কাজ অবশ্য বিশেষ হয়নি। আমাদের এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিশিপদ্ম। আজকের প্রশ্ন, ভূতুর স্ত্রীর নাম কি? গত সপ্তাহের চণ্ডেশ্বরপুরের রহস্য গল্পের প্রশ্ন ছিল, দেওয়াল খুঁড়ে কি মণি পাওয়া গেল? সঠিক উত্তর মরকতমণি। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন প্রবীর মণ্ডল, রঞ্জিতা দলুই, বিউটি বর্মন, কল্যাণী মণ্ডল, অর্পিতা সাহা, পায়েল পাত্র, চুমকি ব্যানার্জি, ফাল্গুনী হালদার, চৈতালি মণ্ডল ও খুশি শিকদার। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।